আচ্ছা, তো এখানে আমরা রিঅ্যাক্টর অ্যাপ্লিকেশনের জন্য একটা কমান্ড দেই। কমান্ডটা এরকম npm create vit @latest। তাই তো এই কমান্ডটা আমরা দেই, তাই না? সবাই দিয়ে দেন। npm দেখা যায় না, না? একটু বড় করে দিচ্ছি। দেখেন এখন দেখা যায় মনে হয়। npm create vit @latest এই কমান্ডটা দিয়ে দেন সবাই। npm create vit @latest। স্পেলিং ভুল করা যাবে না, গতদিন আমরা করছি এগুলা। npm create vit @latest এটা দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন কি আসে আমাদের। আমাদের একটা প্রজেক্টের নাম দিতে বলছিল, আমি এন্টার চাপ দিয়ে দিছি ভুল করে, এই জন্য আমার ভিট প্রজেক্ট নামটা হয়ে গেছে। আপনি একটা এন্টার চাপ দিবেন, প্রজেক্টের নাম দিবেন। হ্যাঁ, কি এরর আসে? হ্যাঁ, দেখি ঘুরান আমার দিকে, ল্যাপটপটা ঘুরানো। npm create vit @latest লেটেস্টের পরে পি দিছেন কেন? npm create vit @latest এই যে আমি দেখাই দিচ্ছি, সাদা করে দিলাম, দেখে নেন। হয়েছে? আচ্ছা, এটা দেওয়ার পরে একটা প্রজেক্টের নাম দিতে বলবে, আপনারা ভিট প্রজেক্ট নামে এন্টার দিয়ে দিছি আমি, ঠিক আছে? এরপরে যেটা বলতেছে একটা ফ্রেমওয়ার্ককে সিলেক্ট করতে বলতেছে। তো আমরা একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট করবো, এখান থেকে কোন ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করব? রিয়্যাক্ট অবশ্যই। হ্যাঁ, রিয়্যাক্ট ফ্রেমওয়ার্কটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এন্টার দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর একটা ভ্যারিয়েন্ট সিলেক্ট করতে হবে, একটা রেখে যান। এরপর একটা ভ্যারিয়েন্ট সিলেক্ট করতে হবে। ভ্যারিয়েন্ট সিলেক্ট করব আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ভ্যারিয়েন্টটা হবে জাভা স্ক্রিপ্ট, অবশ্যই ভুল করা যাবে না। ভ্যারিয়েন্ট হচ্ছে জাভা স্ক্রিপ্ট। আপ ডাউন অ্যারোটা চাপ দিলে জাভা স্ক্রিপ্টের নিচে যখন দাগটা আসবে, এখান থেকে আমরা জাভা স্ক্রিপ্টের ফাইলটা নিয়ে এন্টার দিলাম। এখন আমাকে তিনটা আলাদা করে কমান্ড রান করতে বলতেছে ওরা। এই একটা কমান্ড, এই একটা কমান্ড, এই একটা কমান্ড, এই তিনটা কমান্ড রান দিতে বলতেছে। তাহলে আমরা একটু রান করি। সিডি ভিট প্রজেক্ট এই কমান্ডটা রান করলে কি হয় দেখেন। হ্যাঁ, নিচের ঘড়িতে 3টা 2 বাজে। এরা কারা? কোত্থেকে এলো এরা? হ্যাঁ, সামনে বসেন, পিছনে যাচ্ছেন কেন? ল্যাপটপ সামনে সব। আচ্ছা, এখন দেখেন আমাদের প্রথম যে কমান্ডটা সেটা দিতে হবে হচ্ছে, প্রথম কমান্ডটা যে দিব আমরা সিডি ভিট প্রজেক্ট, এটা দিলে আমাদের ডে 17 থেকে ভিট প্রজেক্ট ফাইলের মধ্যে এন্ট্রি করবে। হ্যাঁ, তাহলে আমরা দেই সিডি ভিট প্রজেক্ট, ঠিক আছে? এটা দিলাম, দেখেন এখন ডে 17 থেকে কোথায় আসছে? ভিট প্রজেক্টের মধ্যে আসছে। এবার আমাদের npm ইনস্টল করতে হবে, তার আগে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে এটাকে একটু ওপেন করে নিই। কোড স্পেস ডট দিয়ে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিলাম। হ্যাঁ, প্রজেক্ট নেম এন্টার দেন, যে কোনো একটা প্রজেক্ট নেন আপাতত। তারপরে ভ্যারিয়েন্ট সিলেক্ট করেন। ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে না? ফ্রেমওয়ার্ক হচ্ছে রিয়্যাক্ট। ফ্রেমওয়ার্ক সিলেক্ট করেন রিয়্যাক্ট। তারপর জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আচ্ছা দেখেন আমার এখানে অনেকগুলা ফাইল চলে আসছে। হ্যাঁ, এখন আমি আবার একটু পিছনে আসি। আমার এখনো দুইটা কমান্ড দেওয়া বাকি ছিল, একটা npm ইনস্টল আর একটা npm রান ডেভ। তো আমি দুইটা কমান্ড দিয়ে দেই। npm ইনস্টল দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে নোড মডিউলসের একটা ফাইল চলে আসবে। এই কাজটা আমরা রেগুলার করতেছি প্রতিদিন। ওই দিন আমরা 2বার করছি, তারপর একদিন একবার করলাম, আবার আজকে করতেছি 4বার একই জিনিস করলাম। তো এখানে নোড মডিউলসের একটা ফাইল চলে আসবে। ইনস্টলেশন কমপ্লিট হইলে এখানে নোড মডিউলসের একটা ফাইল আসবে।
এই চলে আসছে, দেখছেন নোট মানুষের একটা ফাইল আসছে, এখনো কমপ্লিট হয় নাই, তবে কমপ্লিট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। হইলে এই যে হয়ে গেছে এখন। পরে আবার এটা চলে আসছে, তখন আমরা এই কমান্ডটা দিব npm রান ডেভ। হ্যাঁ, তাহলে দিলাম npm রান ডেভ, এই কমান্ডটা দিয়ে দিলাম। এখন আমার প্রজেক্টটা 5173 পোর্টে রান করতেছে, শুরু হয়ে গেছে, চলতেছে প্রজেক্টটা। তাহলে ইয়ার্ন দেওয়া যায়, ইয়ার্ন দিয়ে আমরা করব না এখন আপাতত। ইয়ার্ন দিয়ে করা যায়, ইয়ার্ন দিয়ে আমরা করব না। আচ্ছা, এখন আমার ওটা ওপেন ছিল হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড থেকে। টাস্ক বার লক হয়ে গেছে কেন এরকম? আচ্ছা, আমরা এইখানে প্রজেক্টটা চালাই দিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কাজ হইতেছে এখানে, এই প্রজেক্টটা আমার এখানে চলতেছে, কিন্তু আমার এই নিচের এগুলো কই গেল? হ্যাঁ, নিচের টাস্ক বার গেল কোথায়? আচ্ছা, আচ্ছা, এখন আসছে দেখেন। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমার প্রজেক্টটা চলতেছে, তাহলে আমি ভিজুয়াল স্টুডিও কোডে আসি, আমার জানি কোন জায়গায় এই কোডগুলো থাকে, কোন ফাইলের মধ্যে? অ্যাপ ডট জেএসএক্স ফাইলে থাকে, তাই না? তাহলে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে যা কিছু আছে আমি সব কিছু সরাই দিলাম। অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে পুরা ক্লিন করে ফেলবো আমি। অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে আমি কিচ্ছু রাখবো না, শুধু রিটার্নটা এভাবে রেখে দিলাম। এটা আমার প্রয়োজন না, এটা সরাই দিলাম। এখন আমার যদি সাইটটাতে আমি আসি, তাহলে এই যে এরকম সাদা হয়ে গেছে জিনিসটা। আচ্ছা, একইভাবে আমার ইন্ডেক্স ডট সিএসএস একটা ফাইল আছে, ইন্ডেক্স ডট সিএসএস ফাইলটা আমি ক্লিন করে দিলাম। আবার অ্যাপ ডট সিএসএস ফাইলটাও আমরা ক্লিন করে দিলাম। ক্লিন করে দেওয়ার পরে এখন যদি আমি আসি, এই যে পুরোপুরি সাদা হয়ে গেছে। তো এখন আমার মূল কাজ শুরু। হ্যাঁ, তো আমরা বলছিলাম, আপনার ল্যাপটপ কই? আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা দাঁড়াইছে। এখন আমরা ধরেন এখানে কিছু একটা লিখি, যে h1 ট্যাগ দিয়ে লিখি দিস ইজ আওয়ার রিয়্যাক্ট প্রজেক্ট, কিছু একটা লিখলাম। হ্যাঁ, লেখার পরে যদি আমি এখানে আসি, এই যে আসছে, লেখাটা কিন্তু চলে আসছে, দিস ইজ আওয়ার রিয়্যাক্ট প্রজেক্ট। এখন যে কাজ আমাদের সেটা হচ্ছে যে আমরা আমাদের রিয়্যাক্ট প্রজেক্টটা সেট আপ করা হয়ে গেছে। এখন আমাদের টেলউইনটাকে ইনস্টলেশন করতে হবে। হ্যাঁ, তো টেলউইনটাকে যদি আমরা ইনস্টল করতে চাই, তাহলে আমরা একটু চলে আসি। তারটা নড়ে যাচ্ছে, তারটা নড়তেছে। আপনারা ওই হাত লাগছে কোনোভাবে, প্রজেক্টরের তারে হাত লাগছে। আর না, না হয়েছে তো, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টেলউইনটাকে একটু ইনস্টল করি। হ্যাঁ, তাহলে টেলউইন সিএসএস এর মধ্যে আসলাম। এখান থেকে tailwindcss.com এই ওয়েবসাইটে আসছি। এখান থেকে আমরা গেট স্টার্টেডে যাব। তারপরে আমাদের ফ্রেমওয়ার্ক গাইডস নামে একটা অপশন ছিল। হ্যাঁ, এখান থেকে গেট স্টার্টেড উইথ টেলউইন্ড সিএসএস, এখানে ফ্রেমওয়ার্ক গাইডস নামে আমার একটা অপশন ছিল। আমি ফ্রেমওয়ার্ক হিসেবে ভিটের মধ্যে আসবো। ভিটের মধ্যে আসার পর আবার অনেকগুলো কমান্ড দেওয়া আছে, একটা একটা কমান্ড আমি ধরে ধরে দিব। তো প্রথম দেখেন যেটা লেখা আছে সেটা হচ্ছে ক্রিয়েট ইউর প্রজেক্ট, আপনার প্রজেক্টটা ক্রিয়েট করতে বলতেছে। তো আমার প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। প্রজেক্ট যেহেতু আমি ক্রিয়েট করে আসছি, এখন আমাকে টেলউইনটা ইনস্টল করতে হবে। তো টেলউইনটা ইনস্টলেশনের জন্য কিছু অপশন ওরা দিয়ে দিছে। প্রথমে এই কমান্ডটা দিতে বলতেছে ওরা। তাহলে আমরা এই কমান্ডটাকে নিয়ে যাই একটু কষ্ট করে। এই কমান্ডটাকে কন্ট্রোল সি দিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের টার্মিনাল আছে, যেখানে টার্মিনালের মধ্যে এসে আমরা কমান্ড টার্মিনালে এটাকে টার্মিনেট করে দিব। টার্মিনেট মানে অফ করে দিব। প্রজেক্টটা এখন রান করা আছে, রান থেকে আমি টার্মিনেট করে দিব, কন্ট্রোল সি দিয়ে টার্মিনেট করব। তো কন্ট্রোল সি দেওয়ার পরে আমার টার্মিনেট ব্যাস জব এরকম কিছু একটা বলতেছে, আমি অবশ্যই ইয়েস দিলাম। ইয়েস দিলে এটা টার্মিনেট হয়ে গেছে, প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে আপাতত। এই যে দেখেন প্রজেক্টটা চলতেছিল এখানে 3টা 34-এ আমরা প্রজেক্টটা স্টার্ট করছিলাম, 3টা 35-এ যে 1 মিনিট পরে আমরা প্রজেক্টটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এবার আসি
আমার যে কমান্ডটা আমি নিয়ে আসছি ওই কমান্ডটা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর একটা এন্টার দিব। তার আগে একটুখানি এখানে নিয়ে আসি, এই জিনিসটা থাকুক। এইখানে এন্টার দেওয়ার পরে কোনো একটা ফাইলে চেঞ্জ হবে, দেখবেন এখানে একটা ফাইল চলে আসবে। হ্যাঁ, ধরেন এই যে এন্টার দিলাম, এন্টার দিছি, এটা ইনস্টলেশনটা চলতেছে। আচ্ছা, ইনস্টলেশনটা চলতেছে, কোনো কিছু এখানে চেঞ্জ দেখতে পান নাই, চেঞ্জ হইছে দেখেন। এখন আমরা যদি প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে আসি, দেখেন এইখানে আমার এই যে 28 নাম্বার লাইনে টেলউইন্ডের একটা ভার্সন দেখাচ্ছে, তার মানে টেলউইন্ডটা ইনস্টল হয়ে গেছে। আমার যতগুলা ফাইল ইনস্টলেশন করা লাগবে সমস্ত ফাইলগুলো ইনস্টল হবে হচ্ছে এই প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে দেখানো যাবে যেগুলো ফাইল ইনস্টল করা আছে। তাহলে টেলউইন্ড সিএসএস যেহেতু ইনস্টল করছি এটা এখানে দেখাই দিছে, তার মানে টেলউইন্ড সিএসএস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা তো একটা কমান্ড দিয়ে আসছিলাম, এখানে আরো একটা কমান্ড ছিল, এই কমান্ডটা আমরা একটু নিয়ে যাই, এই কমান্ডটা আমরা একটু নিয়ে যাই, কন্ট্রোল সি দিলাম, আমার কোডটা এখানে থাক, এখানে আসলাম, আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই কমান্ডটা আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখানে আমার একটা ফাইল চলে আসছে, tailwind.config.js, tailwind.config.js নামে আমার একটা ফাইল চলে আসছে। আচ্ছা, তো এই ফাইলটা যদি আসে, তাহলে আমাদের ওই ফাইলটা চলে আসার পরে আমাদের এই কমান্ড তো এই দুইটাই ছিল এরকম তো না, এখানে 2 নাম্বার যে পাথটার কথা বলা হয়েছে সেখানের জন্য আমরা এই দুইটা কাজ করছি। এরপর 3 নাম্বারটা দেখেন কি বলছে, 2 নাম্বারের কাজ শেষ, এবার 3 নাম্বার, এটা কি লেখা আছে, টার্মিনালে করছি আমরা, তাই তো, কমান্ড টার্মিনালে করছি। এরপরে এরপরেরটা কি লেখা আছে এখানে বলেন, tailwind.config.js, তার মানে এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে tailwind.config.js এর মধ্যে নিয়ে কপি করে বসাতে হবে। এখানে কি লিখছে দেখেন, add the paths to all of your template files in your tailwind.config.js ফাইল। তার মানে এখানে যে কোডগুলা বা যে পাথগুলো দেওয়া আছে সেটাকে আমরা কপি করে নিয়ে যাব। কপি করে নেওয়ার পরে আমাদের একটা ফাইল আছে tailwind.config.js, এই ফাইলটার মধ্যে এসে আগের যা কিছু আছে সব কিছু সরাই দিলাম, সরাই দিয়ে যেটা কপি করে ছিল আমরা বসাই দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার কাজ। এখন আবার আসি 4 নাম্বারে, তাহলে 3 নাম্বারটাও শেষ, কনফিগার ইউর টেমপ্লেট পার্টস, এটার কাজ শেষ। 4 নাম্বারটা দেখেন, টার্মিনেট করবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলে টার্মিনেট হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন 4 নাম্বার অপশন, অ্যাড দ্য টেলউইন্ড ডিরেক্টিভস টু ইউর সিএসএস। তার মানে এখানে কিছু ডিরেক্টিভ দেওয়া আছে, সেই ডিরেক্টিভগুলো কোন ফাইলের মধ্যে দিতে হবে বলেন তো, ইন্ডেক্স ডট সিএসএস। তাহলে এখান থেকে আমরা কপি করলাম, এটা কপি করে আমার দেখি ইন্ডেক্স ডট সিএসএস নামে কোনো ফাইল কি আছে, হ্যাঁ আছে, এই যে ইন্ডেক্স ডট সিএসএস ফাইল আছে। এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে বসায় দিলাম। ঠিক আছে, ওরা যা বলতেছে আমি কিন্তু তাই করতেছি, আপনি একটা স্টেপ মিসিং হবে আপনার কোড কিন্তু কাজ করবে না। আমি কিন্তু একটা স্টেপও এখন পর্যন্ত মিসিং দেই নাই, সবগুলা ওরা যেভাবে বলছে সেভাবে করছি। এরপরে কি বলছে, স্টার্ট ইউর বিল্ড প্রসেস, রান ইউর বিল্ড প্রসেস উইথ এনপিএম রান ডেভ। তার মানে আমার কাজ শেষ, এনপিএম রান ডেভের যখনই দেখতে পাইছি তার মানে এনপিএম রান ডেভ দিয়ে আমার রিয়াক্টেড প্রজেক্টটাকে রান করতে হয়। তাহলে এনপিএম রান ডেভ যখনই আমি দেখতে পাইছি তার মানে আমার ইনস্টলেশন শেষ। আমি এখন আবার লিখে দিই এনপিএম রান ডেভ, লিখে দিলাম, এন্টার দিলাম। এই দেখেন আমার 5173 পোর্ট চালু হয়ে গেছে। হ্যাঁ, 5173 পোর্ট চালু হয়ে গেছে। আমি এখানে আসি, এখানে একটা রিলোড দেই, এই যে দেখেন এখন লেখাটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, তার মানে টেলউইন্ডটা অ্যাড হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না, আগে যেরকম ছিল ওইখান থেকে চেঞ্জ হয়ে গেছে, তার মানে টেলউইন্ডটা অ্যাড হয়ে গেছে। এবার দেখেন আর কোন স্টেপ আছে কিনা দেখি। 6 নম্বর স্টেপে বলতেছে স্টার্ট ইউজিং টেলউইন্ড ইন ইউর প্রজেক্ট। আপনার প্রজেক্টে টেলউইন্ডটাকে ইউজ করেন, কোথায় ইউজ করতেছে, কোন ফাইলের মধ্যে দেখেন তো, অ্যাপ ডট জেএসএক্স ফাইলের মধ্যে। অ্যাপ ডট জেএসএক্স এগুলো তো সব থাকে, আমি শুধুমাত্র রিটার্নের মধ্যে যেই কোডটা আছে সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ওই জায়গায় নিয়ে এসে বসাই দিব অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে। এই যে রিটার্নের মধ্যে যে কোডটা আছে এখানে নিয়ে এসে আমরা বসায় দিলাম। হ্যাঁ, তারপর এটাকে ফরম্যাট করলাম। এখন যদি আমরা সাইটটাতে আসি, এই যে দেখেন এটা কাজ করতেছে, তার মানে টেলউইন্ডটা আমাদেরকে কাজ করতেছে। আচ্ছা, টেলউইন্ড যখন অ্যাড করা হয়ে গেল, টেলউইন্ডের পর আমরা ডেইজি ইউআইটাও অ্যাড করে ফেলবো। তাহলে ডেইজি ইউআইটাকে একটু সার্চ দেই, daisyui.com একটু সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখান থেকে আমরা আসবো কোথায়, একটু নিচের দিকে আসি, এই যে এখানে বাম পাশে 3 ডটে ক্লিক করলেও ইনস্টলেশনের একটা প্রসেস দিবে, আমরা যাব ইনস্টলেশনে। ইনস্টলের এখানে আসলাম, আসার পরে ওরা কি বলছে দেখেন, ইনস্টল ডেইজি ইউআই অ্যাজ এ টেলউইন্ড সিএসএস প্লাগইন
আপনি কিভাবে ইউজ করবেন সেটা বলে দিচ্ছে। আমরা প্লাগইন ইউজ করব, কোনো সিডিএন ইউজ করব না। তো দেখেন ইনস্টল ডেইজি ওয়াই অ্যাজ এ নোড প্যাকেজ, নোড প্যাকেজ হিসেবে ইনস্টল করতে বলতেছে। তো ওরা এখানে একটা কমান্ড দিয়ে দিচ্ছে, এই কমান্ডটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা কোথায় আসবো, আবার এই জায়গায় আসবো। এই জায়গায় এসে আমাদের কি প্রজেক্ট কি রানিং নাকি রানিং নাই, প্রজেক্ট কি এখন চলতেছে নাকি চলে না, কথা বলে না। এখন কি আমার প্রজেক্টটা চলতেছে? এই যে 5173 কোডে চলতেছে প্রজেক্টটা। তাহলে চললে আমি তো দিতে পারবো না, ইনস্টল করতে পারবো না। আমি কি এখানে টার্মিনেট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে আবার টার্মিনেট করলাম, এন্টার দিলাম, এবার এখানে দিলাম ওই কোডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। হ্যাঁ, এন্টার দেওয়ার পরে আমি এখন কোডের মধ্যে একটু আসি, এখানে না, কোডের মধ্যে একটু আসি। এই যে আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে দেখেন টেলউইন্ড সিএসএস এটা এখানে আছে। এইখানে দেখেন ডেইজি ওয়াই নামে 22 নাম্বার লাইনে একটা কম্পোনেন্ট চলে আসছে, যেটা আগে ছিল না। আমি ইনস্টল করছি দেখে চলে আসছে সাথে সাথে। বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখেন এতটুকু অংশ করলাম, করার পরে আর কোনো কমান্ড আছে কিনা আমি দেখি। এরপরে কি বলছে দেখেন, 2 নাম্বার, 1 নাম্বারের কাজ শেষ। এখন আসছে 2 নাম্বারে, অ্যাড ডেইজি ওয়াই টু টেলউইন ডট কনফিগ ডট জেএস। টেলউইন ডট কনফিগ ডট জেএস এর মধ্যে ডেইজি ওয়াইটাকে অ্যাড করতে বলতেছে। কোন ফাইলের মধ্যে? টেলউইন ডট কনফিগ ডট জেএস। আমি অলরেডি টেলউইন ডট কনফিগ ডট জেএস এর মধ্যে একটা ফাইল নিয়ে আসছিলাম কিছুক্ষণ আগে টেলউইন থেকে। হ্যাঁ, তো এখন দেখেন, এখন ওরা এই সব কিছু একই থাকবে, শুধু একটা জায়গায় চেঞ্জ করবে। দেখেন এইখানে প্লাগইনস নামে একটা অ্যারে আছে, দেখছেন? এই অ্যারের মধ্যে কিছু একটা লেখা আছে, রিকোয়ার ডেইজি ইউআই। দেখেন এই জিনিসটা আমরা একটু কপি করলাম, কপি করে আমরা যদি একটু কোডের মধ্যে আসি, দেখেন এখানেও আমার প্লাগইনস নামে একটা জিনিস আছে, দেখছেন? কিন্তু এটা নাকি ফাঁকা অ্যারে, আর আগের জায়গায় কি ছিল? রিকোয়ার ডেইজি ওয়াই। দেখেন তো এখানেও প্লাগইনস ছিল, আবার কি এখানেও প্লাগইনস আছে, কিন্তু এটার মধ্যে ফাঁকা। আর এটার মধ্যে কি আছে? রিকোয়ার্ড ডেইজিও আছে। তাহলে আমি রিকোয়ার্ড ডেইজিও এই জিনিসটা তো কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে এসে আমি ওই জায়গাটাতে বসায় দিব, এই ফাঁকা জায়গাটাতে বসায় দিব রিকোয়ার্ড ডেইজিও। আর যদি বসায় দিই তাহলে আমার ডেইজিওটা ভালোভাবে কাজ করবে। আমি যদি এখন একটু সাইডটাতে যাই, দেখেন আমার এই চলে গেল। তো আচ্ছা, প্রজেক্টটা রান করি নাই, প্রজেক্টটা কি রান করছি এখানে? রান করি না, তাহলে আমি আবার npm রান dev দিয়ে আসি। ইনস্টলেশন গেলাম, এই যে 5173 কোডে চলতেছে। হ্যাঁ, 5173 কোডে চলতেছে, ধরেন এখানে এটা বসায় দিলাম। এখন দেখেন থিমটা চেঞ্জ হয়ে গেছে, আগের বার সাদা ছিল না, এখন কিন্তু অন্য একটা থিম চলে আসছে, দেখছেন? এখন অন্য একটা থিম চলে আসছে। তাহলে আমরা ধরেন থিম এখন কিছু চেঞ্জ করব না, অন্য একটা থিম আসছে, অসুবিধা নাই। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ডেইজি ওয়াই থেকে কম্পোনেন্টগুলোকে ইউজ করব। তাহলে প্রথমত আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা নেভবার কম্পোনেন্ট বা হেডার কম্পোনেন্ট লাগবে নাকি? আমার এই ওয়েবসাইটের মধ্যে একটা হেডার লাগবে, একটা ফুটার লাগবে, এই দুটো তো মেইন আপাতত। তাহলে আসেন আমরা কিছু সার্চ দেই, নেভবার। নেভবার লিখে আমরা ডেইজি ওয়াইয়ের মধ্যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে দেখেন নিচে সুন্দর অনেকগুলো ন্যাপবার আসবে। তো আমরা এই ন্যাপবারটাই নিব। এখান থেকে কোন ন্যাপবারটা নিব আমরা? এইচটিএমএল ফাইল নিব নাকি জেএসএক্স ফাইল নিব? জেএসএক্স। তাহলে জেএসএক্স ফাইলটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এই ফাইলটাকে সরাইয়ে এখানে ধরেন একটা হেডার নামে একটা ফাইল নিলাম, নেওয়ার পরে এখানে বসায় দিলাম। ঠিক আছে, হেডার নামে একটা ট্যাগ নিয়ে ট্যাগের মধ্যে বসায় দিলাম। এখন যদি আমরা সাইটটাতে আসি, এখানে আসি, এই যে দেখেন হেডারটা চলে আসছে, দেখছেন? এই কিছু একটা লেখা যাইতেছে। আমরা কালারটা চেঞ্জ করে দিলে আর একটু ভালো বোঝা যাবে। কালারটা একটু পরে চেঞ্জ করবো, অসুবিধা নেই। তাহলে হেডার একটা চলে আসছে, এবার একটা ফুটার নিয়ে আসি। এই ফাইলগুলোর আমার আর প্রয়োজন নাই, এই ফাইলগুলো আমরা ডিলিট করে দিই। এবার একটু সার্চ দেই ফুটার। এখানে অনেক অনেক ফুটার আছে, দেখেন। ধরেন এই ফুটারটা আমরা নিয়ে যাব, তাহলে জেএসএক্স ফাইলটা নিলাম, জেএসএক্স ফাইলের মধ্যে এখান থেকে এসে কপি করে এখানে বসায় দিলাম। এই যে হেডারটা রাখলাম এখানে, আর তার নিচে আমরা ফুটারটা বসাইলাম। কোডটা ফরম্যাট করে দিলাম, এই যে ফুটারটা বসাই দিলাম। তাহলে হেডার একটা হয়েছে, ফুটার একটা হয়েছে। তাহলে মাঝখানে তো একটা ফাঁকা থাকার জায়গার কথা, দেখেন হেডার এবং ফুটার একসাথে লেগে গেছে। তাহলে আমরা একটা কাজ করি, হেডার এবং ফুটারের মাঝখানে একটা ডিভ নিয়ে নেই। হ্যাঁ, হেডার এবং ফুটারের মাঝখানে একটা ডিভ নিয়ে নেই। ধরেন এখানে একটা ডিভ নিলাম, এই ডিভের একটা ক্লাস দিয়ে দেই মিনিমাম হাইট স্ক্রিন। মিনিমাম হাইট স্ক্রিন আমরা দেই কখন?
টেলউইন যখন শিখছিলাম মিনিমাম হাইট স্ক্রিন দিলে আমার মাঝখানে ফাঁকা হয়ে যায়, দেখছেন স্ক্রিনটা ফাঁকা হয়ে গেছে, এই যে মাঝখানে একটা গ্যাপ চলে আসে, দেখছেন। মিনিমাম হাইট স্ক্রিন এটা কোথা থেকে পাইছি, এটা টেলউইন থেকে আসছে। মিনিমাম হাইট স্ক্রিন টেলউইন লিখে সার্চ দিলাম, এই দেখেন মিনিমাম হাইট নামে একটা অপশন আসছে। এখান থেকে আমরা কোনটা নিছি, একটু নিচের দিকে আসি, মিনিমাম হাইট স্ক্রিন, এই দেখেন এটা নিচ্ছে মিনিমাম হাইট স্ক্রিন। মিনিমাম হাইট স্ক্রিনের জন্য প্রপার্টি নাম কি, মিনিমাম হাইট 100 ভিএইচ, বুঝতে পারছি। 100 ভিএইচ দিলে দেখেন আমার স্ক্রিনটা ফাঁকা হয়ে গেছে, উপরে এবং মাঝখানে জায়গা পেয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি গত দিনের রিক্যাপ ছিল আমাদের। এটা গতদিন করাইছি, গত লাস্ট ক্লাসে আমরা করাইছি। তবে লাস্ট ক্লাসে আরো কিছু অংশ করাইছি, সেটা হচ্ছে যে আমাদের হেডার এবং ফুটার দুইটা কম্পোনেন্টকে আলাদা আলাদা করছিলাম, সেটা কি মনে আছে আপনাদের? যারা ক্লাস করছেন তাদের মনে আছে যে আমরা রিঅ্যাক্টের ক্ষেত্রে দেখেন আমার এখন হেডার এবং ফুটারের জন্য আমার কত লাইনের কোড হয়েছে এখানে, কয় লাইন, 88, মানে 89 লাইনের কোড অলরেডি হয়ে গেছে শুধুমাত্র হেডার এবং ফুটারের জন্য। আপনি চিন্তা করেন আপনার ওয়েবসাইটে যখন আরো অনেক অনেক কন্টেন্ট থাকবে তখন কি হবে, কয়েক হাজার লাইনের কোড হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা সেই কাজটা হতে দিব না, সেই কাজটা হতে দিব না। তার পরিবর্তে কি করব, আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা করে ফেলবো, প্রতিটা কম্পোনেন্টকে আলাদা করে ফেলবো। তাহলে হেডারের জন্য একটা আলাদা কম্পোনেন্ট হবে, ফুটারের জন্য একটা আলাদা কম্পোনেন্ট হবে। তাহলে দেখেন তো সেটা কিভাবে করা যায়। যদি আমরা সেটা করতে চাই তাহলে আমাদের এসআরসি এর মধ্যে, কোথায়, এসআরসি এর মধ্যে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করব। বাম পাশেরটা ফাইল তৈরি করে, ডান পাশেরটা ফোল্ডার। তাহলে এখানে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করব। দেখেন তো কোথায় তৈরি হচ্ছে, এসআরসি এর মধ্যে। ফোল্ডারটার নাম হবে কম্পোনেন্টস, NENTS, কম্পোনেন্টস। কম্পোনেন্টস এর মধ্যে ধরেন একটা ফোল্ডার আমরা তৈরি করব শেয়ার্ড নামে। কি ফোল্ডার বলেন, শেয়ার্ড। আপনারা জিনিস চিন্তা করেন, আপনি যেই পেজেই যান না কেন প্রত্যেক পেজে হেডার এবং ফুটার থাকবে, তাই না? তার মানে হেডার এবং ফুটার এই কম্পোনেন্টটা কি কম্পোনেন্ট বলেন না কেন, মাত্রই বলছি শেয়ার্ড কম্পোনেন্ট। শেয়ার্ড কম্পোনেন্ট কারণ কি, আপনি যেই পেজেই যান না কেন, হোম পেজে যাবেন সেখানে হেডার ফুটার থাকবে, অ্যাবাউট পেজে যাবেন সেখানে হেডার ফুটার থাকবে। তার মানে কি এটা শেয়ারেবল কম্পোনেন্ট না, সবগুলা পেজ শেয়ার করতেছে। এই জন্য শেয়ার্ড নামে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম, ফাইল ফোল্ডার তৈরি করলাম। এরপরে এর মধ্যে এসে ধরেন লিখলাম হেডার ডট জেএসএক্স। কি ফাইল, ফাইলের নাম কি হবে, হেডার ডট জেএসএক্স। একটা জিনিস মনে রাখবেন, বলেন তো কি কতদিন বলে দিছিলাম, ফাইল তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখা লাগবে। দেখি কার কার মনে আছে, লাস্ট ক্লাস কার যারা করছেন। হ্যাঁ, হ্যাঁ, ফাইলের নামটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। দেখেন তো আমি হেডারের এইচটা কি দিছি, ক্যাপিটাল লেটার, সব সময় ক্যাপিটাল লেটার হবে। আপনি যখনই একটা কম্পোনেন্ট তৈরি করবেন কম্পোনেন্টের নাম অলওয়েজ কি কোন লেটারে দিবেন, কম্পোনেন্টস এবং পেজ ডট জেএসএক্স নামে যদি কোনো ফাইল তৈরি করেন সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে হেডার ডট জেএসএক্স একটা ফাইল তৈরি করলাম। আচ্ছা, একটা কম্পোনেন্ট দেখতে কি রকম হয়, অ্যাপ ডট জেএসএক্স এটা একটা কম্পোনেন্ট না, বলেন, এটা একটা কম্পোনেন্ট। এখানে কি কি আছে, একটা ফাংশন আছে, ফাংশনের নাম অ্যাপ, তারপরে রিটার্ন আছে, তাই তো, তারপর নিচে এক্সপোর্ট করা আছে, তাই তো। এর মধ্যে ধরেন যে কোডগুলো লেখা আছে সেগুলো আমরা নিজেরা লিখছি। তাহলে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে আমরা একটা ফাইল তৈরি করছি যেটার নাম কি, হেডার ডট জেএসএক্স। তাহলে আমরা প্রথমে কি করব, একটা ফাংশন তৈরি করব। ফাংশনের নাম কি হবে, এটার মতো করে তৈরি করব। হ্যাঁ, এখানে ফাংশনের নাম কি, তাহলে আমাদের এখানে ফাংশনের নাম কি হবে, হেডার। কারণ কি আমাদের ফাইলের নাম হেডার ডট জেএসএক্স। তাহলে তৈরি করলাম হেডার, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি দিছে ওরা ভাই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিছে নাকি, তারপরে আর কি করছে, একটা রিটার্ন লিখছে। ওরা যা করতেছে আমি কিন্তু সেটাই করতেছি। এরপরে কি দিছে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দিছে, এরকম ভাবে একটা এমটি ট্যাগ দিছে, তাই তো। এখানে যা যেটা যেটা করা আছে সেটাই কিন্তু করছে আমরা। এরপরে কি করছে, এক্সপোর্ট করছে। দেখেন তো এই লাইনটাতে কি করছে, এক্সপোর্ট। তাহলে ধরেন আমরা এখানে আসলাম, এক্সপোর্ট ডিফল্ট, কাকে, হেডারকে, ঠিক আছে। তাহলে হেডারটাকে এক্সপোর্ট করে দিছি। এখন আপনি চিন্তা করেন এইখানে হেডারের যে কোডটা আছে এই কোডটা আমি যদি এখান থেকে উঠায় নিয়ে সেখানে বসায় দেই কোনো অসুবিধা আছে ভাই, আছে, বলেন।
ঠিক আছে, হেডার কোডটা এখান থেকে নিয়ে এসে এখানে বসায় দিলাম। এখন যদি আমি একটু ওয়েবসাইটে যাই, দেখেন আমার হেডার কিন্তু গায়েব হয়ে গেছে। কেন গায়েব হয়ে গেছে? কারণ কি, অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে থেকে তো হেডার আমি উঠাই ফেলছি। তো ভাই অ্যাপ ডট জেএসএক্স থেকে উঠাইছি ঠিক আছে, হেডারের মধ্যে তো বসাইছি, কিন্তু হেডারকে তার অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে কল করি নাই, করছি এক্সপোর্ট করছি, ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করি নাই। তাহলে আসা আমরা এখানে একটু ইম্পোর্ট করে দিই। কিভাবে ইম্পোর্ট করতে হয়? প্রথমে একটা একটা এলিমেন্টের মতো করে ইম্পোর্ট করব আমরা, যেভাবে ঠিক আপনি একটা এলিমেন্ট লেখেন H1 লিখেন না, একইভাবে আমরা নিজেরাই এখন একটা এলিমেন্ট তৈরি করে ফেলছি যেটার নাম হচ্ছে হেডার। দেখেন, দেখছেন এই যে নিচে আমার কিন্তু অলরেডি আসতেছে ডট স্ল্যাশ কম্পোনেন্ট স্ল্যাশ শেয়ার্ড স্ল্যাশ হেডার ডট জেএসএক্স ফাইল। দেখেন আমি একটু বড় করে দিলে আরো ভালো মতো দেখতে পাবেন। দেখছেন কোথা থেকে আসতেছে? ডট স্ল্যাশ কম্পোনেন্ট স্ল্যাশ শেয়ার্ড স্ল্যাশ হেডার। ধরেন এটা নিলাম, নেওয়ার পরে কম্পোনেন্টটা এখান থেকে কল করে দিলাম। এই দেখেন উপরে ইম্পোর্ট হয়ে গেছে। আমি যে ভাই এখান থেকে এক্সপোর্ট করছিলাম, এখান থেকে যে ফাইলটাকে এক্সপোর্ট করছিলাম ওই ফাইলটা এখান থেকে কি হয়ে গেছে? ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে হেডারটা দেখেন এখন চলে আসবে, এই যে হেডার চলে আসছে দেখছেন। একইভাবে একইভাবে এরকম কম্পোনেন্ট আমরা বারবার তৈরি করব, বারবার তৈরি করব, ভয় পাওয়ার কিছু নাই। একইভাবে হেডারের মধ্যে আমরা আরেকটা কম্পোনেন্ট তৈরি করব, সেটার নাম কি দিব? ফুটার, FOOTER, ক্যাপিটাল লেটার হবে অবশ্যই, ডট জেএসএক্স। আচ্ছা এখন জানি কি করতে হয় ভাই, প্রথমে একটা ফাংশন লিখতে হয়, তারপরে কি ফুটার, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর রিটার্ন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর এরকম একটা কিছু। এরপরে নিচে এসে কি করতে হয় জানি, এক্সপোর্ট ডিফল্ট, হ্যাঁ এই তো, কি কি নাম, ফুটার দিছি। এরপরে কি করব, এই ফুটারের যে ট্যাগটা আছে, যে কোডগুলো আছে সেগুলো কোথায় নিয়ে আসবো? এটার মধ্যে বসাবো। আচ্ছা বসাই দিলে কি হবে? শুধু বসাই দিলে কি হবে? বসাই দিলে তো, বসাই দিলে কি হবে, এখান থেকে ফুটারটা গায়েবুল হাওয়া হয়ে যাবে, হাওয়া হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু এখানে কি করি নাই, ইম্পোর্ট করি নাই। তাহলে এখন আসেন ইম্পোর্ট জানি কিভাবে করতে হয়, এরকম দিতে হয়, তারপরে কি ক্যাপিটাল লেটার FOO, এই দেখেন কোথা থেকে আসতেছে, ডট স্ল্যাশ কম্পোনেন্ট স্ল্যাশ শেয়ার স্ল্যাশ ফুটার। দেখেন তো আমার কোথায় আছে, কম্পোনেন্ট, তার মধ্যে শেয়ার, তার মধ্যে ফুটার, তাই তো অটো ইম্পোর্ট হয়ে যাচ্ছে আমার। তাহলে আসেন আমি আরেকবার লিখতে যাই, এই যে অটো ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনি দেখেন আগে ছিল আমার 89 লাইনের কোড, এখন কোড কয় লাইনের হইল? মাত্র 21 লাইন। বুঝতে পারছেন? তার মানে আমি হেডার এবং ফুটারকে দুইটা আলাদা আলাদা ট্যাবে কি করতে পারছি, ভাগ করে ফেলতে পারছি। এখন চিন্তা করেন আমি একটা ব্যানার দিব, কি দিব? ব্যানার। আচ্ছা তাহলে ধরেন আমি একটা ব্যানার যদি তৈরি করতে চাই, তাহলে ব্যানারটা আমার কি কম্পোনেন্ট হতে পারে? ধরেন আমার স্ট্যাটিক নামে একটা ফোল্ডার তৈরি করলাম কম্পোনেন্টস এর মধ্যে, কি কার মধ্যে তৈরি করছি? কম্পোনেন্টস এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করছি স্ট্যাটিক নামে। এটা যে এই নামেই দিতে হবে এমন কোনো কথা নাই, আমি জাস্ট কোডটা একটু গুছিয়ে করতেছি আর কিচ্ছু না। এবার স্ট্যাটিক নামে একটা ফোল্ডার তৈরি করে এর মধ্যে ধরেন একটা ফাইল ফাইল বানাবো, ব্যানার ডট জেএসএক্স, কি নামে? ব্যানার ডট জেএসএক্স। আচ্ছা তাহলে ব্যানার ডট জেএসএক্স নামে তৈরি করলাম। কিভাবে জানি বানাতে হয় বলেন? ফাংশন, তারপর কি দিব? ব্যানার, বলেন না কেন? তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর তারপর রিটার্ন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর এমটি এমটি এলিমেন্ট, তাই তো? তারপর এখান থেকে কি জানি করব, ব্যানার, ঠিক আছে। আচ্ছা তার মধ্যে ধরেন এখানে লিখে দিলাম আমরা, ধরেন আমরা ব্যানারের জন্য একটা ক্যারোজেল নিয়ে আসি, হ্যাঁ ব্যানারের জন্য আমরা একটা ক্যারোজেল নিয়ে আসি। কোথার থেকে? আমাদের টেল উইন্ডোর মধ্যেই ছিল স্লাইডার যেটাকে বলে, তাই না? এই যে ক্যারোজেল ছিল অনেকগুলা, ধরেন আমরা এখান থেকে ক্যারোজেল নিয়ে আসি। ধরেন নিচের দিকে একটা অটো প্লেজিং ক্যারোজেল আছে, এই যে এই ক্যারোজেলটা নিয়ে আসি। আমরা কি নিব? জেএসএক্স কোড নিব। আসলাম এখান থেকে পুরোটা নিলাম, নেওয়ার পরে ধরেন এখানে বসায় দিলাম। আচ্ছা বসায় দিলেই কি কাজ করবে? বসায় দিলেই কি চলে আসবে? ইম্পোর্ট করা লাগবে নাকি? তাহলে আমি হেডারের নিচে এসে ইম্পোর্ট করতে পারি, কারণ কি আমি কি ফুটারের নিচে করব না হেডারের নিচে করব? কোথায় করব ইম্পোর্টটা?
হেডারের নিচে, কারণ ব্যানার কোথায় থাকবে? হেডারের নিচে না, যেইখানে ব্যানার থাকবে ওইখানে হেডার থাকবে, সেখানে আমি ইম্পোর্ট করব। ধরেন এখানে আমি লিখলাম ব্যানার, এই চলে আসছে দেখছেন? এখন কোন ফাইল থেকে আসতেছে দেখেন তো, কম্পোনেন্ট স্ট্যাটিক ব্যানার। আগের বার আসছিল কি কম্পোনেন্ট শেয়ার্ড হেডার, মনে আছে? আচ্ছা, তাহলে ধরেন এখানে আমি দিয়ে দিলাম ব্যানার নামে, সেভ করলাম। এখন যদি আমি একটু সাইডটাতে আসি, ব্যানার আসবে না, কারণ আমার এখানে ইমেজ টিমেজ না। ও চলে আসছে দেখেন, এই যে হেডারের নিচে সুন্দর একটা জিনিস চলে আসছে, দেখছেন? বুঝতে পারছি? ব্যানারটা কিন্তু চলে আসছে, এই যে দেখেন ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা থাকুক। তাহলে ধরেন আমার একটা ব্যানার এখন করা হয়ে গেল। আচ্ছা, এবার আপনি চিন্তা করেন, ব্যানার ট্যানার সব কিছুই হইলো, তাহলে আমরা একটা কম্পোনেন্ট কিভাবে চেঞ্জ করতে হয় সেটা তো দেখলাম। ধরেন আরো একটা কম্পোনেন্ট আমি আপনাদের বানাই দেখাই, আরো একটা কম্পোনেন্ট বানাই, ঠিক আছে? ধরেন স্ট্যাটিকের মধ্যে আরেকটা কম্পোনেন্ট বানাবো, যেটার নাম দিব হচ্ছে ধরেন কম্পোনেন্টস এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করলাম। ধরেন আরেকটা ফোল্ডার তৈরি করি, যেটার নাম দিলাম হচ্ছে শপ। কি দিলাম বলেন? শপ। হ্যাঁ, তার মানে শপ রিলেটেড, দোকান রিলেটেড কিছু কম্পোনেন্ট। তাহলে দোকানের মধ্যে কি থাকে ভাই? দোকানে কি থাকে? প্রোডাক্ট থাকে। তাহলে আমার একটা কম্পোনেন্টের নাম আমি কি দিব? প্রোডাক্ট ডট, কথা বলে না, প্রোডাক্টস। ধরেন দিলাম প্রোডাক্টস, কারণ একটা প্রোডাক্ট থাকে না, তো প্লুরাল দিলাম প্রোডাক্টস ডট জেএসএক্স, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি জানি করি, ফাংশন লিখি, তারপরে কি লিখবো? প্রোডাক্টস। আচ্ছা ভাই, প্রত্যেকবার যদি এরকম লিখে লিখে করার থেকে যদি কোনো ভিজুয়াল স্টুডিও কোডের শর্টকাট বলে দিই, সহজ হবে না আর একটু? হ্যাঁ, আপনারা একটা হচ্ছে ইয়ে ডাউনলোড ইনস্টল করে নেবেন। হ্যাঁ, একটা একটা হচ্ছে এক্সটেনশন ইনস্টল করে নেবেন, রিয়্যাক্ট ফাংশনাল কম্পোনেন্ট। হ্যাঁ, দেখি তো আমার এখানে আছে সম্ভবত, না হইলে আমি একটু দেখে নিচ্ছি। রিয়্যাক্ট, এই যে রিকমেন্ডেড, এটা দরকার নাই, এগুলা গিট লেন্স, এখানে কি কি আছে আমি একটু দেখি, বলে দিচ্ছি। হ্যাঁ, ইএস 7, ইএস 6, এই যে এই এই এক্সটেনশনটা একটু ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এক্সটেনশনটার নাম কি দেখেন? ইএস 7 রিয়্যাক্ট রিডাক্স গ্রাফকিউএল রিয়্যাক্ট নেটিভ স্নিপেটস। এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। এদিকে চলে যাচ্ছে কেন? এখান থেকে আপনারা আসবেন, আসার পরে এখানে একটু সার্চ দিবেন। ধরেন আমি এখানে সার্চ দিই ইএস 7। হ্যাঁ, এই যে সার্চ দিলে প্রথমেই চলে আসবে, প্রথমেই চলে আসবে। এটা কার্ডটা রদ্রিগো ভালাদেস, এই ব্যক্তির এক্সটেনশনটা একটু ইনস্টল করে নেবেন। আচ্ছা, ধরেন আমার ইনস্টল করা আছে বা আপনি করছেন, করার পরে তারপরে কি করবেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি এখানে যে ফাংশনগুলো তৈরি করতেছেন, এই যে ব্যানার একটা তৈরি করলাম, হেডার একটা তৈরি করলাম, এদের নাম কি? এদের অ্যাকচুয়ালি নাম কি? এগুলো দেখতে কিসের মতো বলেন তো? ফাংশনের মতো। কিন্তু ফাংশনের থেকে একটুখানি ডিফারেন্ট। ফাংশনের রিটার্নের মধ্যে আবার এইচটিএমএল কোড লেখা, তাই না? তাহলে এগুলোকে বলা হয় হচ্ছে জেএসএক্স ফাইল বা কম্পোনেন্ট ফাইল। কি বলা হয়? জেএসএক্স বা কম্পোনেন্ট। তো এইগুলোকে বলা হয় হচ্ছে রিঅ্যাক্টের এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট। বলেন, ফাংশনাল কম্পোনেন্ট। রিঅ্যাক্ট কিন্তু আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছিল, মানে ক্লাস বেসড প্রোগ্রাম ছিল। আমাদের এখানে কোনো ক্লাস ইউজ করা নাই। আপনি যখন বড় বড় ল্যাঙ্গুয়েজ শিখবেন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাস ইউজ করা, তাই না? ক্লাস, ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে একটা ইনস্ট্যান্স, এগুলো তৈরি করা। তো রিঅ্যাক্টের ক্ষেত্রে এই জিনিসটা নাই। রিঅ্যাক্ট ক্লাস ইউজ করার দরকার পড়ে না। আছে, কিন্তু রিঅ্যাক্টের ক্ষেত্রে ক্লাস ইউজ করার বা হচ্ছে ইনস্ট্যান্স তৈরি করার প্রয়োজন পড়ে না। তো আমাদের এটাকে বলা হয় রিঅ্যাক্টের ফাংশনাল কম্পোনেন্ট। কি বলে? আপনি যদি ফাংশন বুঝেন আর কিছু লাগবে না আপনার। তো রিঅ্যাক্ট ফাংশনাল কম্পোনেন্ট, তিনটা ওয়ার্ড বলছি, তিনটা ওয়ার্ডের যদি প্রথম তিনটা অক্ষর নেন কি আসবে? রিঅ্যাক্ট ফাংশনাল কম্পোনেন্ট, RFC, তাই তো? এবার দেখেন আমি একটু লিখি এখানে, ধরেন এখানে একটু লিখি, কই গেল? RFC, ঠিক আছে? কি লেখা আসছে দেখেন তো? রিঅ্যাক্ট ফাংশনাল কম্পোনেন্ট। এটা যদি আমি একটা ধরেন এটা এন্টার দেই, দেখেন অলরেডি ওই জিনিসটা বানায় দিছে, দেখছেন? শুধু একটা কাজ করছে, সেটা হচ্ছে ওরা, আমরা এক্সপোর্ট ডিফল্টটা পরে দিতাম, দেখেন আমরা একটা ফাংশন আগে তৈরি করতাম, তারপরে এক্সপোর্ট ডিফল্ট দিতাম না, ওরা একই লাইনে দিয়ে দিছে।
এই কাজটা করছে, আর কিচ্ছু না। এরপরে ইম্পোর্ট করছে রিয়াক্ট এটা দরকার নাই। এখন দেখেন ডান পাশেরটা আর বাম পাশেরটা একই কিনা। ধরেন আমি এই এক্সপোর্ট ডিফল্টটা আপনার যদি দেখতে অসুবিধা হয়, আমি এখান থেকে সরায়ে এই নিচে এসে প্রোডাক্টস দিয়ে দিতে পারি। কোনো অসুবিধা আছে? এখন দেখেন তো ডান পাশেটা বাম পাশেটা একই রকম না? ওরা যে কাজটা করছিল ওরা এক লাইনে একবারে করে দিছিল, আর আমরা ২ লাইনে করছি। তো এক লাইনেই থাকুক, আমার অসুবিধা কি? এক লাইনে থাকলে সমস্যা তো নাই। একটা এক্সট্রা লাইন হবে না। তো প্রোডাক্টস এর মধ্যে ধরেন আমি লিখলাম যে আ উই আওয়ার প্রোডাক্টস, ধরেন লিখলাম আওয়ার প্রোডাক্টস, এরকম কিছু একটা লিখলাম। ঠিক আছে? লেখার পরে আমরা যদি এখন সাইডটাতে আসি, আমি কি আওয়ার প্রোডাক্টস দেখতে পাবো এখানে? কেন পাচ্ছি না কেন? ইম্পোর্ট করি নাই, এক্স্যাক্টলি। তাহলে আমি এখানে চলে আসি কোন ফাইল জানি, app.jsx ফাইল, ব্যানারের নিচে প্রোডাক্টসটাকে ইম্পোর্ট করে দিলাম, প্রোডাক্টস, এই চলে আসছে। শোনেন, এবার একটা মজার কথা বলি। তার মানে এখন আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন শুধুমাত্র একটা জিনিসকে চিনে, একটা ফাইলকে চিনে। সেই ফাইলটার নাম কি? app.jsx। এছাড়া আর কোনো ফাইলকে চিনে না সে। চিনে বলেন? আপনি app.jsx এর সাথে সবার পরিচিত করে দেন, ওই ফাইলগুলো রিয়াক্ট চিনতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের এক একটা ফাংশনে ওয়াইজ ভাগ করে ফেলা। ঠিক আছে? আচ্ছা, তো ধরেন এখন আমরা একটা মজার কাজ করি। সেটা হচ্ছে যে ছোট্ট একটু কাজ করব, মজার একটা কাজ করব। ধরেন হেডার টেডার এগুলো তো ভাই ফাংশন বানাইছিলাম বা কম্পোনেন্ট বানাইছিলাম, এটা এভাবে রেখে দিলাম, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। কিভাবে কমেন্ট করলাম? কন্ট্রোল চাপ দিয়ে ওই যে ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দিছি, হয়ে গেছে। আচ্ছা, এখন ধরেন আমরা ধরেন এখানে কিছু একটা কাজ করব। ধরেন আমরা লিখলাম কনস্ট্যান্ট এ ইকুয়ালস টু 10। কত লিখছি? 10। আচ্ছা, ধরেন আমরা এটা লিখছি, লেখার পরে আমরা এখানে এই ভ্যালুটাকে দেখাবো। হ্যাঁ, ধরেন আমরা একটা ট্যাগ দেই, এখানে h1 নামে একটা ট্যাগ দিলাম, দিয়ে লিখি যে ভ্যালু ইকুয়ালস টু, কিভাবে জানি লিখতে হয় ভ্যারিয়েবল গুলাকে? ভুলে গেছেন? ধরেন লিখলাম ভ্যালু ইকুয়ালস টু এ, এটা লিখলাম। তাহলে এ এর ভ্যালু 10, এটা তো দেখানোর কথা, তাই না? তাহলে আমরা একটু সাইডটাতে আসি, দেখি তো দেখাই কিনা। যে ভ্যালু ইকুয়ালস টু এই লেখা, এর ভ্যালু কত দিছিলাম আমি? 10। 10 তো আসে নাই। 10 তো আসে নাই। কেন আসে নাই? তার কারণ হচ্ছে যে এ হচ্ছে একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, এটা কি? এটা জাভাস্ক্রিপ্টের জিনিস। এই যে কনস্ট্যান্ট a ইকুয়ালস টু 10, এটা একটা জাভাস্ক্রিপ্টের জিনিস না? মানে এটা একটা ভ্যারিয়েবল। তো জাভাস্ক্রিপ্টের কোনো টার্মকে আমরা যদি এইচটিএমএল এর মধ্যে লিখতে চাই, তখন সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। কিসের মধ্যে? একটা প্যারেনথিসিসের মধ্যে লিখতে হবে। বলেন? মানে ডাইনামিক কিছু লিখতে হলে একটা কিসের মধ্যে? প্যারেনথিসিসের মধ্যে। ধরেন এই যে এ এর নিচে একটা ছোট্ট লাল দাগ আছে, আপনারা দেখতে পান? যদি আমি এর উপরে নিয়ে যাই, দেখেন কি লেখা আসে? ইটস ভ্যালু ইজ নেভার রিড। তার মানে একে ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু এর ভ্যালুকে কখনো রিড করা হয় নাই। তার মানে এটা শুধুমাত্র ডিক্লেয়ার করে রেখে দিছি আমি। তো এই দাগটা চলে যাবে এখনই। দেখেন আমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, এরপরে এই এটাকে এটার মধ্যে দিয়ে দেই, এখন দেখেন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আগে ডিম হয়েছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি একটু সাইডটাতে আসি, কত আসছে ভাই? বুঝতে পারছি? তাহলে ডাইনামিক ভাবে যদি আমি কোনো কিছু একটা লিখতে চাই, তাহলে আমাকে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখন আমার উদ্দেশ্য ভাই এটা ছিল না। আমার উদ্দেশ্য ছিল কি জানেন? উদ্দেশ্য ছিল যে আমি এখানে একটা বাটন দিব। কি দিব? ধরেন এখানে আমার একটা বাটন থাকবে। ঠিক আছে? বাটনটার মধ্যে ধরেন আমি লিখে দিলাম যে ইনক্রিজ। কি দিব? ধরেন এক লাইনে লিখি ইনক্রিজ। আর এই বাটনের নিচে আরেকটা বাটন দিব, অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে এই বাটনটার নিচে আরেকটা বাটন দিব, যেটার নাম দিব হচ্ছে ডিক্রিজ। হ্যাঁ, এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি যখন এই কোথায় চলে গেল, আচ্ছা কালার টালার কিছু আসে নাই। ধরেন আমি এখানে ক্লাস দিয়ে দেই একটা, হ্যাঁ, ক্লাস নেম দিয়ে দেই বাটন, আর এইখানেও একটা ক্লাস নেম দিয়ে দেই। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আরেকটা ব্যাপার হচ্ছে যে রিয়াক্টের মধ্যে আমরা ক্লাসকে ক্লাস হিসেবে লিখবো না, কি হিসেবে লিখবো? ক্লাসের পরিবর্তে এটা হয়ে যাবে ক্লাস নেম। কেন ক্লাস নেম? কারণ জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড আছে ক্লাস নামে, আছে না? এই জন্য ওরা এটাকে ক্লাসের পরিবর্তে ক্লাস নেমটাকে প্রিফার করে। হ্যাঁ,
আচ্ছা, আমার কল আসছে। আমরা কোন পর্যন্ত শেষ করছিলাম? এখানে একটা বাটন তৈরি করছিলাম দুইটা, তাই না? আমাদের উদ্দেশ্য ছিল যে কি দেখেন না এটা বন্ধ কেন? লাইন বন্ধ করে দিছেন? হ্যাঁ, রেকর্ড চালু করছি। আচ্ছা, তো প্রথমত আমার এখানে কনস্টের ভ্যালুটা থেকে লেট বা ভার দিতে হবে। কেন? কারণ কনস্ট দিলে তো আমি ওটা কনস্ট্যান্ট ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না, তাই না? ফিক্সড ভ্যালু। এখন উদ্দেশ্য হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা এই যে বাটনগুলোতে ক্লিক করতেছি বা কোনো একটা ঘটনা ঘটাচ্ছি, তো এগুলাকে জাভাস্ক্রিপ্ট একটা ইভেন্ট বলে। কি বলে? জাভাস্ক্রিপ্টের ইভেন্ট আছে কিছু, বলেন। তারপর আমি একটা বাটনে ক্লিক করতেছি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ইভেন্ট। ঠিক আছে? তাহলে এরকম কয়েকটা ইভেন্ট আছে, ধরেন আমরা একটু লিখে সার্চ দিই যে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট। ইভেন্টস লিখে সার্চ দিলাম, দেখেন এখানে অনেকগুলো ইভেন্টসের নাম বলে দিবে। এটা একটা দেখি, জাভাস্ক্রিপ্ট ইভেন্টস, ইন্ট্রোডাকশন টু ইভেন্টস, জাভাস্ক্রিপ্ট ইভেন্টস। কয়েকটা সাইট আমরা একটু ওপেন করলাম। হ্যাঁ, প্রথমটাতে একটু আসি। কি কি দেখি, এইচটিএমএল ইভেন্ট নামে কিছু একটা লিখছে। তারপর দেখেন এইখানে বাটনের মধ্যে একটা ইভেন্টের নাম লেখা আছে, যেটার নাম কি দেখেন তো, একটু পড়তে পারেন কিনা? হ্যাঁ, অন ক্লিক। অন ক্লিক মানে আপনি চিন্তা করেন এটা একটা ক্লিক ইভেন্ট। কি ইভেন্ট? ক্লিক ইভেন্ট মানে আপনি যে বাটনে কি করতেছেন, ক্লিক করতেছি না, তার মানে অন ক্লিক হচ্ছে একটা ক্লিক ইভেন্ট। এরকম আরো অনেক 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 ইভেন্ট আছে, আমরা একটু দেখি ইভেন্টগুলো কোথায় পাওয়া যায়। অথবা আমি একটু সার্চ দিই জাভাস্ক্রিপ্ট ইভেন্ট রেফারেন্স, এটা লিখে একটু সার্চ দিলাম। ইভেন্ট রেফারেন্স লিখে একটু সার্চ দিলাম, দেখেন এখানে অনেকগুলো ইভেন্ট দিবে। ট্রানজিশন ডেটাবেস, ড্র্যাগ এন্ড ড্রপ, ফুল স্ক্রিন। আচ্ছা, এটাতে নাই, ব্যাক করি, পিছনে যাই। এটাতে একটু দেখি। এই যে দেখেন ইভেন্টের নাম চলে আসছে। একটা ইভেন্টের নাম হচ্ছে অ্যাবর্ট, দ্য লোডিং অফ দ্য মিডিয়া ইজ অ্যাবর্টেড। আমরা সবগুলা ইভেন্ট আমার কাজে লাগবে না, কিছু কিছু ইভেন্ট কাজে লাগবে, তো আমি ইভেন্টগুলোর নামগুলো দেখাই দিচ্ছি আপনাকে। একটা আছে অ্যাবর্ট আফটার প্রিন্ট, অ্যানিমেশন এন্ড, অ্যানিমেশন ইটারেশন, অ্যানিমেশন স্টার্ট, বিফোর প্রিন্ট, বিফোর আনলোড, ব্লার, ক্যান প্লে, চেঞ্জ, ক্লিক, হ্যাঁ, ড্র্যাগ লিভ, ড্র্যাগ ওভার, ড্র্যাগ স্টার্ট, ড্রপ, এরর, ফোকাস, এরকম অনেক অনেক ইভেন্ট আছে, ইনপুট আছে। আর আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে অন ক্লিক। অন ক্লিক ইভেন্ট এখানে দেওয়া নাই। জাভাস্ক্রিপ্ট ইভেন্টস অন ক্লিক এখানে দেওয়া নাই। তো অন ক্লিক ইভেন্টটা দিয়ে আমরা একটু স্টার্ট করি আগে আসেন। তো একটা ইভেন্টকে কোথায় লিখতে হয়, একটা ইভেন্টকে ট্রিগার করতে হয় সবসময় এইচটিএমএল এর এলিমেন্টের মধ্যে। এইচটিএমএল এলিমেন্টের মধ্যে ধরেন একটা ইভেন্টকে লিখতে হয়। তাহলে আমরা একটা ইভেন্টের নাম জানছি, সেটার নাম হচ্ছে এই দেখেন অন অ্যাবোর্ট একটা ইভেন্ট আছে। অ্যাবোর্ট নামে কিছুক্ষণ আগে দেখছিলাম না একটা ইভেন্ট ছিল, এই ওইটার নাম হয়ে গেছে এখন অন অ্যাবোর্ট। তারপরে অন অ্যাবোর্ট ক্যাপচার, অ্যানিমেশন এন্ড নামে একটা ইভেন্টের নাম বলছিলাম, সেটা হয়ে গেছে অন অ্যানিমেশন এন্ড। আমার যেটা দরকার সেটা কি বলেন তো? অন ক্লিক। অন ক্লিক একটা ইভেন্ট দরকার আমার। অন ক্লিকটা আমি লিখলাম, লেখার পর যদি আমি এন্টার দেই, দেখেন একটা ইভেন্টের ইভেন্ট এভাবে চলে আসে। ইকুয়াল সাইন দেওয়ার পরে কি আসছে, একটা সেকেন্ড ব্র্যাকেট আসছে। তো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা লাগে সেটাই হচ্ছে আমাদের আসল জিনিস। এটা হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডলার ফাংশন লেখা লাগে। ধরেন আপনি একটা বাটনে ক্লিক করতেছেন, ক্লিক করার পরে কোনো একটা ঘটনা ঘটবে, কোনো একটা ইভেন্ট অকার্ড হবে। এই ইভেন্টটা কি ধরনের হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে ওই ইভেন্টের ফাংশনের উপর। ধরেন আমরা একটা ফাংশন লিখলাম এখানে, ধরেন একটা ফাংশন লিখি, আমরা এখানে যে ফাংশনটা লিখবো সেটা হচ্ছে অ্যারো ফাংশন হবে। তাহলে ধরেন আমি লিখলাম কনস্ট্যান্ট হ্যান্ডেল ইনক্রিজ। কেন হ্যান্ডেল ইনক্রিজ দিছি? কারণ এটা একটা ইভেন্ট হ্যান্ডলার ফাংশন। কি ফাংশন? ইভেন্ট হ্যান্ডলার। ইভেন্ট কোনটা বলেন? কোনটা ইভেন্ট? কি বললাম এতক্ষণ ধরে? এখানে একটা ইভেন্ট লেখা আছে, সেই ইভেন্টটা কোনটা? অন ক্লিক হচ্ছে একটা ইভেন্ট। অন ক্লিক ইভেন্টের জন্য আমরা একটা ফাংশনকে ট্রিগার করব। যখন আপনি চিন্তা করেন
আপনি একটা বাটনে যখন ক্লিক করবেন, কই গেল আমার সাইডটা, সাইড তো লাল হয়ে গেছে, এখানে লাল হয়ে আছে তো এই জন্য এরর দিয়ে দিছে। আপনি যখন একটা বাটনে ক্লিক করবেন তখন তো একটা ঘটনা ঘটবে নাকি? তো বাটনে ক্লিক করার পরে নাম্বার একটা ইনক্রিজ হবে, তাহলে নাম্বার ইনক্রিজ করার জন্য বা যোগ করার জন্য আমরা নর্মালি কি করি, একটা ফাংশন লিখি। তাহলে এই বাটনটাতে যখন ক্লিক হবে তখন একটা ফাংশন কল হবে, এই কাজটাই আমরা করতেছি। তো এই এইচটিএমএল এর সাথে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশনকে কানেক্ট করার ওয়ে হচ্ছে ইভেন্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইভেন্টের মাধ্যমে। মানে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট এই দুইটা কানেক্ট হয় ইভেন্টের মাধ্যমে। তা আমরা একটা ইভেন্ট দিছি এইখানে বাটনের মধ্যে, অন ক্লিক নামে, অন ক্লিক নামে একটা ইভেন্ট দিছি, আর একটা ফাংশন এখানে তৈরি করতেছি। ধরেন তৈরি করলাম হ্যান্ডেল ইনক্রিজ, যেটা একটা অ্যারো ফাংশন। তাহলে অ্যারো ফাংশন, এটার কাজ কি হবে বলেন তো? এটার কাজটা কি হবে? এখানে ধরেন লিখে দিলাম ভ্যালু, এইখান থেকে এটা লিখে সরাই দিলাম, এখানে দিয়ে দিলাম ভ্যালু। এটার কাজ হবে ভ্যালুর সাথে প্রত্যেকবার একটা করে ভ্যালু প্লাস প্লাস করে দেওয়া, তাই তো? বুঝেন নাই? ভ্যালু প্লাস প্লাস অর্থ কি? ভ্যালু ইকস টু ভ্যালু প্লাস ওয়ান, তাই না? প্রত্যেকবার ক্লিক করলে এক করে বাড়বে। আমার উদ্দেশ্য ছিল কি, যে এখানে একটা বাটন আছে, আমার বাটনের মধ্যে যখন আমি ক্লিক করব তখন আমার কি ভ্যালুটা বাড়বে। এখন এই যে হ্যান্ডেল ইনক্রিজ নামে যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে আমরা এখানে বসায় দিলাম। বুঝতে পারছি? অথবা ধরেন এখন ভ্যালুটা না বাড়ায় আমি চিন্তা করি যে আমি একটা কাজ করব, যে আমি যদি এই হ্যান্ডেল ইনক্রিজ বাটনে ক্লিক করি তাহলে আমার একটা কনসোল লগে আউটপুট দেখাবে। আউটপুটটা এরকম যে ইনক্রিজ বাটন ক্লিকড, এই লেখাটা দেখাবে। বুঝতে পারছেন? বলেন। আচ্ছা, তাহলে এখন একটু আসি, আমরা একটু ইন্সপেক্টটা ওপেন করি আগে। হ্যাঁ, ইন্সপেক্টর ওপেন করে কনসোলে আসি, যা আছে সব কিছু সরাই দিলাম, এরর টেরর। এখন এটাকে একটু বড় করে দিই। আমার কাজ কি ছিল বলেন? ইনক্রিজ বাটনে যখন ক্লিক করব তখন কনসোলে কি লেখা আসবে? এই লেখাটা আসবে, যে ইনক্রিজ বাটন ক্লিকড, এই লেখাটা আসবে। তাহলে আসেন আমি একটু ক্লিক করে দেখি, আসছে? এখন আপনি চিন্তা করেন যে আপনি জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএলটাকে কানেক্ট করে ফেলতে পারছেন। আপনি কনসোলে যে আউটপুটটা দেখতেছেন সেই আউটপুটটা কিসের জন্য আসতেছে? এইচটিএমএল এর জন্য নাকি জাভাস্ক্রিপ্টের জন্য? জাভাস্ক্রিপ্টের জন্য। তার মানে আপনি এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টে কানেক্ট করছেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে কানেক্ট করলেন? এখানে একটা এইচটিএমএল ফাইল ছিল আর এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ছিল, এই দুটোকে কানেক্ট করছেন কিসের মাধ্যমে? একটা ইভেন্টের মাধ্যমে। ইভেন্টের নাম কি? অন ক্লিক। এটা আমি জানতে চাচ্ছি। এখন এটা দিয়ে কি করবে? এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি এইখানে ইনক্রিজ বাটন ক্লিক কিছু একটা লিখতে দেন, আমি ধরেন এটা বাদ দিলাম, বাদ দিয়ে ধরেন এখানে সরাই দিলাম, সরাই দিয়ে আমি লিখে দিলাম ভ্যালু। তাহলে ভ্যালুর ভ্যালুটা কত? 10। তার মানে আমি যদি ক্লিক করি কত আসবে? আসেন, সরাই দিলাম, কত আসছে? আসছে 10, আসছে। আচ্ছা, এখন যদি এরকম হয়, ধরেন আমি দিলাম ভ্যালু প্লাস 1, এখন কত আসবে বলেন? ধরেন এটা সরাই দিলাম, ইনক্রিজ করলাম, কত আসছে? আসছে। আরেকবার দিলাম, কত আসছে? 11ই আসছে, কিন্তু 12 আসছে, 12 আসছে, 11 দুইবার আসছে, দেখছেন? এই যে ধরেন আরেকবার দেই, কয়বার আসছে? আমার তো উদ্দেশ্য এটা ছিল না। আমার উদ্দেশ্য কি ছিল? এক এক করে বাড়বে। তাহলে আপনি প্রথমে চিন্তা করেন, ধরেন এখানে আমরা কি কি করলাম? হ্যান্ডেল ইনক্রিজ নামে একটা ফাংশন লিখছি, সেই ফাংশনের মধ্যে কনসোল লগে কিছু একটা লিখে দিছি, যেটা দিয়ে আমি কি করছি, একটা ইভেন্টের মাধ্যমে এইচটিএমএল এবং সিএসএস কে জাভাস্ক্রিপ্টকে কানেক্ট করছি। তাহলে আমার হ্যান্ডেল ইনক্রিজ একটা ছিল, ডিক্রিজের জন্য একটা দিব না? তাহলে ধরেন এখানে আবার একটা অনক্লিক ফাংশন লিখি, এটার মধ্যে কি দিব? ফাংশনের নাম কি হবে? হ্যান্ডেল ডিক্রিজ। সেই ফাংশনটা কি আমি এখনো লিখছি? বলেন। লিখি নাই। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম কনস্ট্যান্ট হ্যান্ডেল ডিক্রিজ ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট অ্যারো ফাংশন, এরকম কিছু একটা লিখলাম। এরপরে ধরেন এখান থেকে দিলাম, এটাকে নিয়ে আমরা এখানে বসাইলাম, বসে কি ভ্যালু -1 করে দিব নাকি? বলেন। আচ্ছা, ভ্যালু -1 দিলাম। এখন যদি আমরা একটু সাইডটাতে আসি, সব সরাই দিলাম, কত আসছে?
আবার দিলাম, কত আসছে? ৯ আসতেছে। আবার ধরেন এইখানে দিলাম, কত আসছে? একবার ৯ আসে, একবার ১১ আসে। এই দুইটা ভ্যালু এছাড়া কি চেঞ্জ হয়? হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? জি? লুপ, লুপ না, লুপ না। আরেকটু একটু চিন্তা করেন তো ভাই। আমি একটা ভ্যারিয়েবলকে নিছি এখানে, তাই না? ভ্যালু ইকুয়ালস টু 10 দিছি। তারপরে কি প্রত্যেকবার আমি ভ্যালুর সাথে ১ যোগ করতেছি, তাই না? কিন্তু ভ্যালুর মানটা কত বাড়তেছে? ১১ হইতেছে, ৯ হইতেছে। কিন্তু এর নিচেও যায় না, উপরেও উঠে না। কিন্তু আমার তো উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য কি? ভ্যালু আমি যখন যোগ করতে থাকবো তখন একটা, একটা করে বাড়তে থাকবে। এটা আমার উদ্দেশ্য না? তাই তো? আপনি চিন্তা করেন, আপনি এই কাজটা যে করতেছেন, আপনি এখানে ভ্যালু এর মানটা কত? 11। হ্যাঁ? দিলাম প্লাস প্লাস। এন তো কিছুই হয় না। প্রথমবার আসছে ১০। পারছে? আচ্ছা, এবার দেখেন, মজার একটা ব্যাপার দেখেন। প্রথমবার কত আসছে? আচ্ছা, এবার ডিক্রিজ দিলাম। ধরেন ডিক্রিজের জায়গায় দিলাম হচ্ছে মাইনাস মাইনাস। আহ, ধরেন বাড়াইলাম, হ্যাঁ? এই যে বাদ কমতেছে, তাই তো? আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করেন। সেটা হচ্ছে যে এই যে কাজটা আমরা করছি, ভ্যালু প্লাস প্লাস ভ্যালু মাইনাস মাইনাস দিয়ে করছি, এই কাজটা আমি সিম্পলি কি দিয়ে করছি? লেট একটা ভ্যারিয়েবল দিয়ে করছি, তাই তো? তো আমি এটা করতে চাই না, আমি চাই যে ভ্যালু প্লাস ওয়ান এইভাবেই বাড়াইতে চাই। আমার কথা বুঝছেন? প্রত্যেকবারই বাড়াইতে চাই, ১ করে বা ১০ করে বাড়াইতে চাই। ভ্যালু প্লাস প্লাস দিলে তো ১ করে বাড়বে, আর আপনি ১০ করে বাড়াইতে চান, তখন কি হবে? জি? ভ্যালু ইকুয়ালস টু, আচ্ছা, আমি আসি ওইটাতেই আসি। হ্যাঁ, ওইটাতেই আসি। ধরেন এখানে দিলাম ইনক্রিজ ২০ হইলো, হ্যাঁ? আবার দিলাম এই ২০, দেখছেন বারবার বাড়তেছে না কিন্তু। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমি এই কথাটা যে কারণে বলা সেটা হচ্ছে যে এখানে লেট নামে একটা ভ্যারিয়েবল আছে, হ্যাঁ? যে ভ্যারিয়েবলের মধ্যে আমি কি করছি? একটা ভ্যালুকে স্টোর করে রাখছি। তো যখন আমি লেট ভ্যারিয়েবলটাকে বাড়াইতেছি, ভালো করে চিন্তা করেন, যখন আমি ভ্যারিয়েবলটাকে বাড়াইতেছি, বাড়ায় ১০ বাড়াইলাম, তাহলে ১০ বাড়ায় কত হইলো? ২০। এখন ভ্যালুর ভ্যালু কত? ভ্যালুর মানটা কত? ভ্যালু ভ্যারিয়েবলের মান কত? ২০, তাই না? কিন্তু আগের ভ্যালু কত ছিল? তাহলে প্রত্যেকবার কত হইতেছে? ১০ করে বাড়ছে কিন্তু। মানে প্রথমবারে ১০ বাড়ছে। কিন্তু ১০ বেড়ে যে ২০ হইছে এটা তো কেউ জানে না, জানে? এই যে ২০ হইছে এটা কি আমি কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি? বলেন। সেটাই বলছি যে আমি প্রত্যেকবারই আমার ২০ হইতেছে। কেন? কারণ আপনি চিন্তা করেন, ভ্যারিয়েবলটাকে স্টোর করা আছে ১০ দিয়ে। সাথে যোগ করছি কত? ১০। তাহলে ১০ আর ১০ এ কত হইলো? ২০ হইছে। এখন কথা হচ্ছে এরপরে আবার ১০ যোগ করছি। তো ২০ যে হইছে, ২০ টাকে কি কোনো ভ্যারিয়েবলের মধ্যে আমি স্টোর করছি? তাহলে আমার আগের ভ্যারিয়েবলকে জানানো লাগবে না যে ওইখানে ১০ ভ্যালুটা চেঞ্জ হয়ে এখন ২০ হয়ে গেছে? চিন্তা করেন আপনি। সিম্পলি চিন্তা করেন যে আগে আমার ছিল ১০, এখন হইল ২০। কিন্তু এইখানে ভ্যালু এর মান কত? ১০ই কিন্তু আছে। আছে কিনা বলেন? ভ্যালু এর মান কিন্তু ২০ হয় নাই। ২০ হয় নাই দেখেই ২০ আর ১০ ৩০ হইতেছে না। কারণ ভ্যালু ১০ই থাকতেছে। সেটার সাথে ১০ শুধু বাড়তেছে। বুঝছি? এটার কারণ হচ্ছে যে আমার অ্যাপটা রেন্ডার হচ্ছে না। আমি রিঅ্যাক্ট আমার মূলত এই কারণেই ইউজ করা, যে আমার আগের ভ্যালু কি এবং পরের ভ্যালু কি এই জিনিসটা বাই ডিফল্ট রিঅ্যাক্ট মনে রাখবে। বুঝতে পারছেন? রিঅ্যাক্ট বাই ডিফল্ট মনে রাখবে যে আমার আগে কি ছিল, পরে কি হচ্ছে, এখন কি হবে। রিঅ্যাক্ট সবসময় তিনটা জিনিস নিয়ে কাজ করে। একটা হচ্ছে আপডেট, মাউন্ট, কম্পোনেন্টেড মাউন্ট, কম্পোনেন্টেড আনমাউন্ট, আর একটা হচ্ছে আপডেট। মাউন্ট মানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা, আনমাউন্ট মানে যে চেঞ্জটা হয়েছে সেটা ডিলিট হয়ে যাওয়া, আর আপডেট মানে আপডেট হওয়া। বুঝতে পারছেন? এটা হচ্ছে রিঅ্যাক্টের লাইফ সাইকেল বলা যায়। রিঅ্যাক্টের লাইফ সাইকেল হচ্ছে মাউন্ট, আনমাউন্ট আর আপডেট। এই তিনটা প্রসেসে রিঅ্যাক্ট চলে, যে রিঅ্যাক্টের আগে কি ভ্যালু ছিল, এখন কি আছে, পরে কি হবে।
এই কারণে আমার জিনিসটা চেঞ্জ হচ্ছে না। কারণ কি, ভ্যালু আগের বার 10 ছিল, 10ই আছে, 10 থেকে 20 হয়েছে, কিন্তু 20 যে হয়েছে এটা শুধুমাত্র এই ফাংশনের মধ্যে হয়েছে, বাইরে হয় নাই। এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য রিঅ্যাক্টের একটা মজার জিনিস আছে। এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য রিঅ্যাক্টের যেটা আছে সেটা হচ্ছে একটা হুকস, সেটাকে বলে হুকস। নাম শুনছেন হুকসের কেউ? রিঅ্যাক্ট হুকস বলে এটাকে। তো একটা হুকস আমি একটু লিখি, হ্যাঁ, একটা হুকস আমি লিখি, কিভাবে লিখতে হয় দেখেন। ধরেন আমরা একটু লিখি, কনস্ট্যান্ট লিখলাম, হ্যাঁ, এরপরে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর একটা ইকুয়াল সাইন দিলাম, এবার একটা হুকসের নাম লিখবো, হুকসের নাম হচ্ছে ইউজ স্টেট। কি নাম বলেন? ইউজ স্টেট। দেখেন ইউজটা কিভাবে লিখছি আমি, স্মল লেটার, আমি যেভাবে লিখছি ঠিক একইভাবে লিখতে হবে। আচ্ছা, ইউজ স্টেট এটা কিসের জিনিস, কোথা থেকে আসতেছে? রিঅ্যাক্ট থেকে আসতেছে। দেখেন যখন আমি এন্টার দিব উপর থেকে দেখেন এই যে ইউজ স্টেট, দেখছেন? রিঅ্যাক্ট থেকে আসতেছে। এটা কোথা থেকে? ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম রিঅ্যাক্ট, তার মানে এটা রিঅ্যাক্টের একটা হুকস। আচ্ছা, এবার আসেন আমরা এখানে বাম পাশে দুইটা ভ্যারিয়েবলের নাম দিব ইউজ স্টেট হুকসের মধ্যে। ও আচ্ছা, ইউজ স্টেট হুক হচ্ছে একটা ফাংশন, ইউজ স্টেট হুকস একটা ফাংশন, যে ফাংশনটা আবার একটা প্যারামিটার নেয়। অবশ্যই আমাকে একটা প্যারামিটার দিতে হবে। এই প্যারামিটারটা ডিপেন্ড করে আমি যেই ভ্যারিয়েবলটা নিব সেই ভ্যারিয়েবলের উপরে, আমি যে ভ্যারিয়েবলটা নিব সেই ভ্যারিয়েবলের উপরে। আচ্ছা, এখন আমি যে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি এটা কি ভ্যারিয়েবল আগে বলেন আমাকে, মানে এটা ডেটা টাইপটা কি? স্ট্রিং কোন দিক থেকে ভাই একটু বোঝানো আমারে। এই যে 10 নাম্বার লিখছি এটা কি স্ট্রিং? কি এটা? ইন্টিজার বা নাম্বার, তাই না? তার মানে এইখানে কত দিব, এইখানে যেটা দিব সেটাও হবে একটা নাম্বার। ইউজ স্টেটের একটা প্যারামিটার যাবে, যে প্যারামিটারটার নামও হবে, যে প্যারামিটারটা ডেটা টাইপও হবে হচ্ছে একটা নাম্বার। তাহলে নাম্বার যদি দিতে হয় এটার একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হয়, যে আমি আমার ইনিশিয়ালি জিনিসটা কত থাকবে। তা আমার ইনিশিয়ালি ভ্যালুটা কত ছিল বলেন তো? 10 ছিল, তাহলে আমি ইনিশিয়ালি দিব কত? 10। আচ্ছা, এবার দুইটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে। ধরেন একটা হবে ভ্যালু, আরেকটা হবে সেট ভ্যালু। এখন কথা হচ্ছে যে ভ্যালু এবং সেট ভ্যালু এই দুইটা জিনিস কি সেটা আমাকে একটু বুঝতে হবে। আমি যদি এই জিনিসটাকে পুরোপুরি আবার একবার লিখতে যাই তাহলে আমি কিভাবে লিখছিলাম, একবার কনস্ট্যান্ট দিছিলাম, একটা থার্ড ব্র্যাকেট দিছি, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে ইউজ স্টেটটা নিছিলাম। ইউজ স্টেট কোথা থেকে আসে? রিঅ্যাক্ট থেকে আসে। রিঅ্যাক্টের এটার মধ্যে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হয়। তো আমি বলছিলাম যে আপনি স্টেটটা তখনই নিবেন, তখন নিয়ে কাজ করবেন যখন আপনি বুঝবেন যে আপনার এখানে কোন ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করা লাগতে পারে। তা আমি এখানে কোন ডেটা টাইপ নিয়ে কাজ করতেছি? ইন্টিজার, বা ইন্টিজার বলতে কিছু নাই জাভাস্ক্রিপ্টে, নাম্বার। ঠিক আছে, নাম্বার নিয়ে কাজ করতেছি, সেজন্য আমি ইনিশিয়াল ভ্যালুটা ধরেন দিয়ে দিলাম 10। আর বাম পাশে দুইটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে। প্রথমটা দিতে হবে ভ্যালু, পরেরটা দিলাম আমি সেট ভ্যালু, এই কাজটাই করছিলাম। তো ধরেন উপরে আর নিচে সেম একই জিনিস আমি সরাই দিলাম। এখন কথা হচ্ছে যে ভ্যালু এবং সেট ভ্যালু এই দুইটা কি জিনিস? ডান পাশের অংশটুকু তো বুঝতে পারছেন, এই অংশটুকু বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বাম পাশের অংশটুকু বুঝতে হবে। এখন ভ্যালু এবং সেট ভ্যালু এই দুইটা কি জিনিস? ভ্যালু হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু, যেটা ইনিশিয়াল ভ্যালু সেটা দেখাবে। আর সেট ভ্যালু হচ্ছে একটা ফাংশন, কি সে কি করবে? এক্স্যাক্টলি, মানে আগে পিছে যে পরিবর্তনটা হচ্ছে সেটা ও ইন্টারনালি মনে রাখবে। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন আমি যদি এখানে লিখি যে কনসোল লগ ভ্যালু, ঠিক আছে, আর এইখানে লিখলাম কনসোল লগ ভ্যালু, তাহলে আমি যদি একটু সেট ভ্যালু কিন্তু এখন ইউজ করি নাই, করছি? সেট ভ্যালু এখন ইউজ করি নাই। এখন যদি আমরা একটু আসি কোথায়, এখানে সব সরাই দিলাম, এই দেখেন কত আসছে। ইনিশিয়াল ভ্যালু 10 ছিল না? আচ্ছা, ইনিশিয়াল ভ্যালু 10 না, ধরেন আমি ইনিশিয়াল ভ্যালু এখান থেকে 0 দিয়ে দিলাম, কোনো অসুবিধা আছে? ইনিশিয়াল ভ্যালু দিলাম 0, এই কোথায় গেল এটা? আচ্ছা, ইনিশিয়াল ভ্যালু দিলাম 0, এই যে ভ্যালু 0, ধরেন এখান থেকে এটা সরাইলাম, ইনক্রিজে ক্লিক করলাম, কত আসছে? 0। তার মানে এটা দেখাচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা এখানে ধরেন লিখবো যে কনস্ট্যান্ট নিউ ভ্যালু, কনস্ট্যান্ট না, ধরেন লেট দিলাম, লেট নিউ ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু প্লাস 10।
বুঝছি? কি দিছি? ভ্যালু প্লাস চেন। এবার কনসোল লগের এখানে যেটা আছে সেটা থাকুক, অসুবিধা নাই আমার। আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে সেট ভ্যালু, আমি কি বলছিলাম, এটা কি হবে একটা, এ- এটা একটা ফাংশন বলছিলাম, তাই না? তাহলে সেট ভ্যালু ফাংশনের মধ্যে একটা প্যারামিটার বসাই দিব, সেটা কি? নিউ ভ্যালু। বুঝতে পারছি? আবার ধরেন একইভাবে এইখানে সেম কাজটা করব, এই জায়গাতেও আমরা সেম কাজটা করব। ধরেন এখানে জাস্ট কি দিয়ে দিব, ভ্যালু -10, তারপরে নিউ ভ্যালু বসাই দিব। এখন যদি আমরা কনসোল লগ এটা সরাই দিই, এটাও সরাই দিই, এখন আমরা একটু দেখি যে আসলে আমাদের কনসোল লগের আর প্রয়োজন নাই। ধরেন ইনক্রিজে ক্লিক করতেছি, কত আসছে? কত? দেখছেন? বিষয়টা বুঝতে পারছি? তার মানে এখানে যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে যে একটা নতুন ভ্যালু নিছি, যে ভ্যালুটার সাথে প্রত্যেকবার 10 যোগ করতেছি, এবং সেই ভ্যালুটাকে কিসের মধ্যে বসায় দিছি? একটা ফাংশনের মধ্যে বসায় দিছি, যে সেট ভ্যালু নামে। এবং যে যে কি করে, এই সেট ভ্যালু ফাংশনটা কি কাজ করে? সেট ভ্যালু ফাংশনটা আগের এবং পরের ভ্যালুটাকে মিলায়ে দেখে। বুঝতে পারছি? তাহলে আজকে একটা হুকস শিখলাম আমরা, সেই হুকসটার নাম কি বলেন? ইউজ স্টেট। ইউজ স্টেট। বুঝতে পারছি? হ্যাঁ, এই তো লাইনে আসছেন। যদি নাম্বার না থেকে অন্য কিছু আসে তখন আমি কি করব, তাই না? ধরেন ডেটাবেস থেকে ডাটা আসতেছে, হতে পারে না? ডেটাবেস থেকে ডেটা আসতেছে, সেই ডেটাগুলোকে আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে না? বুঝেন নাই মনে হয়। ডেটা যেগুলো আসে সেগুলোকে আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে না? স্টোর না করে কি আপনি দেখাই দিতে পারবেন? আগে তো আপনাকে ওয়েবসাইটের মধ্যে কোনো একটা জায়গায় স্টোর করতে হবে, তাই না? তারপরে আসি আমরা কি করব, ডাটাগুলোকে দেখাবো। সেই জিনিসটা এখন একটু দেখাই আপনাদের। ধরেন ধরেন এইখানে আমরা একটা ডাটা তৈরি করি, হ্যাঁ? আমরা একটা ডেটা তৈরি করি, অথবা অথবা আমরা একটা কাজ করি, আসেন। আমাদের ওই যে জেসন প্লেস হোল্ডার নামে একটা ওয়েবসাইট ছিল, মনে আছে? জেসন প্লেস হোল্ডার, ভুলে গেছেন? এত দ্রুত ভুলে যান আপনারা? জেসন প্লেস হোল্ডার একটা ওয়েবসাইট ছিল, যেখান থেকে আমরা কিছু এপিআই নিয়ে আসছিলাম, মনে পড়ে? দেখেন তো এই ওয়েবসাইটটা, মনে পড়ে কিনা? তো আমরা একটা এপিআই কে এখন একটু ফেচ করব, হ্যাঁ? 15 মিনিট ক্লাস আছে, 15 মিনিট এটা শেষ হয়ে যাবে। এই জিনিসটা আবার আগামীকালকে দেখাবো আমি, অসুবিধা নেই। আগামীকালকে আবার রিক্যাপ করব। তো আমরা একটা এপিআই কে ফেচ করব, তো আমরা জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে এই জিনিসটা আমরা জানি। ধরেন এটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে নিলাম, কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে এখানে ডিরেক্টলি বসায় দেওয়া যাবে না। ধরেন বসায়ও দিছি, অসুবিধা নাই, বসায়ও দিছি। এখানে যেহেতু এটা জাভা স্ক্রিপ্টের কোড, বসায় দিছি। বসায় দেওয়ার পরে আমি যদি এখন একটু আমার সাইটটাতে আসি, দেখি এটা রিলোড দেই, এই যে আমার ওয়েবসাইট দেখছেন গায়েব হয়ে গেছে, হেডার ফুটার সব চলে গেছে, দৌড় মারছে। এই যে এই যে কি, কেন জানে না? এই যে আছে, জানবে না কেন? জানবে না কেন ভাই? আমি তো অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে করতেছি কাজ, বুঝেন নাই? অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে লিখছি। আচ্ছা, এখন যদি আমি আসি, এই যে আমার এই সবই আছে, ধরেন সবই সরাই দিলাম, সরাই দিয়ে একটা রিলোড মারলাম। রিলোড মারার পরে দেখেন এই যে একটা ডেটা আসছে, দেখছেন? এই ডেটাটা কোথা থেকে আসছে? অ্যাপ ডট জেএসএক্স এর 25 নম্বর লাইন থেকে আসতেছে, দেখেন তো। কত নাম্বার লাইন? অ্যাপ ডট জেএসএক্স এর 25 নম্বর লাইন। তাহলে আমি একটু কোডটা ওপেন করি, অ্যাপ ডট জেএসএক্স এর 25 নম্বর লাইন, এই যে এই জায়গা থেকে ডাটাটা আসতেছে। আমরা একটা ডেটা রিড করা দেখছিলাম না? ফেচ করতে হয়, এইখানে একটা ডেটা আমরা রিড করে নিয়ে আসছি। তো ধরেন এইখান থেকে আমরা এটা বাদ দিয়ে ইউজার্স নামে আমরা একটা ডেটা নিয়ে আসি, ইউজার্স। দেখি তো এরকম কিছু আছে কিনা। হ্যাঁ, এই দেখেন কতগুলো ডেটা আসছে, দেখছেন? অ্যাপ ডট জেএসএক্স এর 25 নম্বর লাইন থেকে। এখন কথা হচ্ছে এই ডাটাগুলো কোথায় আছে বলেন তো? কনসোল ট্যাবে আছে। আপনি কোথায় দেখাইতে চান? ইন্টারফেসে দেখাইতে চাই, তাই না? তাহলে কনসোল থেকে আমাকে কোথায় নিয়ে আসতে হবে? এখানে দেখাতে হবে, তাই না? তাহলে এখানে যদি দেখাইতে চাই, তাহলে এই ডাটাগুলোকে তো আমাকে নিয়ে এসে ভাই একটা জায়গায় স্টোর করতে হবে, নাকি বলেন? বুঝতে পারছেন? তাহলে ধরেন আমি একটু স্টোর করি, আসেন। ধরেন আমি লিখি, আমি জানি স্টোর করার জন্য আমার ভ্যারিয়েবল লিখতে হয়। তাহলে আমি ধরেন লিখলাম লেট ইউজার্স,
ইকুয়ালস টু ধরেন লেট ইউজার্স এতটুকু দিয়ে রাখলাম, ইকুয়ালস টু ধরেন দিলাম একটা এমটি অ্যারে, কি দিছি এমটি অ্যারে। কারণ কি যে ডাটাটা আমার আসতেছে আমি ডেটাটা কি রকম ডেটা দেখছি বলেন তো, অ্যারে আসতেছে না। তাহলে আমি ওই ধরেন এখন আমি এখানে আসলাম, আসার পরে যে কনসোল লগের পরিবর্তে ধরেন আমি এখানে বসায় দিই যে ইউজার্স ডট পুশ কারে, এই যে ডাটাটাকে এই জেসনের পরিবর্তে ধরেন এখানে লিখে দিয়েছে ডাটা, এই ডাটাটাকে দিয়ে দিলাম। অথবা ইউজার্স লিখে এইখানে ইউজার্সের মধ্যে আমরা বসাই দিই, ইউজার্সের মধ্যে ডাটাটাকে বসাই দিই, ইউজার ইকুয়ালস টু ডেটা। কথা বলছেন কেন? আচ্ছা এখন দেখেন আমার অলরেডি একটা এরর দিয়ে দিচ্ছে, দেখছেন এই জায়গায় কি বলছে দেখেন তো, এখানে একটা কথা বলছে আনকট প্রমিস টাইপ এরর ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন্ড রিডিং পুশ। আবার নিচে কি বলছে দেখেন, ফেইল টু রিলোড, মানে একটা বিশাল এরর দিয়ে দিচ্ছে। ভাই আমি তো সিম্পলি কাজ করছি, ইউজার্স নামে একটা এইখানে একটা ভ্যারিয়েবল নিছি, ইউজার্সের মধ্যে আমি ডেটাটাকে বসায় দিছি, তাই না? কিন্তু এটা আসলে রিঅ্যাক্টের মধ্যে করা যাবে না। রিঅ্যাক্টের মধ্যে আমরা এভাবে করব না, আমরা ভ্যারিয়েবল নিব হচ্ছে এই যে ইউজ স্টেট আকারে। কারণ ডেটা যেটা আমার আসতেছে সেটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। কি ফাংশন? অ্যাসিনক্রোনাস ফাংশন। তো ডেটাটাকে নিয়ে এসে আমরা কিভাবে লোড করব দেখেন। তাহলে আমি একটা কনস্ট্যান্ট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, এই পাশে কি দিব ইউজ স্টেট, দেওয়ার পরে এখন ইনিশিয়াল ভ্যালু কি দিব বলেন, এর মধ্যে আমি ডেটাটাকে স্টোর করব, ইউজারের ডেটাটাকে স্টোর করব। কারণ এখানে দিলাম ইউজার্স আর একটা দিলাম কি নাম হবে সেট ইউজার্স। তাহলে সেটা তো দিয়ে দিছি ভাই, কিন্তু এইখানে আমি স্টোর করব যে ইনিশিয়াল ভ্যালুটা কি দিব, আগের বার তো নাম্বার দিছিলাম, এখন কি দিব বলেন? হ্যাঁ ডেটা, ডেটা, ডেটা নামে কোনো ডেটা টাইপ আছে তাহলে বলেন না? হ্যাঁ এসটিআর, কি বলতেছে রা ভাই, ভুলভাল কথাবার্তা বলে। ডেটা টাইপ কয় ধরনের হয়, কয়টা ডেটা টাইপ আছে? নাম্বার আছে, অ্যারে আছে, অবজেক্ট আছে, স্ট্রিং আছে। স্ট্রিং দিব, আগে আমি একটু ডেটাটা দেখে আসি ভাই, ডেটাটা টাইপ কি। হ্যাঁ ধরেন এইখানে কনসোল লগ করে আসি, একটু কনসোল লগ ডেটা। হ্যাঁ এই ডেটাটা আমি দেখে আসি যে ওই ডেটাটা যেটা আসতেছে সেটা কি ধরনের ডেটা। ধরেন একটা রিলোড দিলাম, কি হলো, ইন্টারনেট চলে গেছে নাকি? আচ্ছা এখানে এতগুলা ব্র্যাকেট কেন, একটা রিলোড দেই। হ্যাঁ এখানে যে ডেটাটা আসতেছে এটা কি ধরনের ডেটা ভাই? আর বাকিরা কি চিনেনি না? ফাতিমা কি ধরনের ডেটা এটা? অ্যারে। তারপরের জন কি ধরনের ডেটা, কি কি ধরনের ডেটা বলেন না? হ্যাঁ কোথায় ইন্টিজার পাইলেন ভাই আপনি? ইন্টিজারটা পাইলেন কোথায়? দেখতে পাইতেছেন অ্যারে অফ অবজেক্ট, একটা অ্যারে দেওয়া আছে তার মধ্যে অবজেক্ট লেখা আছে অনেক ধরনের। তার মানে অ্যারেটা কি ধরনের, অবজেক্ট, এই ডেটাটা কি ধরনের অ্যারে। এটা আপনারা অ্যারে অবজেক্ট চিনেন না? থার্ড ব্র্যাকেট দেওয়া আছে মানে কি অ্যারে, তাই এটা বলতে পারতেছেন না? তাহলে এটার যদি একটা অ্যারে যদি আপনার কাছে আসে তাহলে সেটার ইনিশিয়াল ভ্যালু কি হবে? অবজেক্ট হবে, স্ট্রিং হবে, নাম্বার হবে, অ্যারেই হবে। আপনি কিছুক্ষণ আগে নাম্বার নিয়ে কাজ করছেন না ভাই? তো নাম্বারের জন্য ইনিশিয়াল ভ্যালু কি দিছিলেন? নাম্বার দিছিলেন, জিরো দিছিলেন ঠিক আছে, কিন্তু কি দিছিলেন? নাম্বার দিছিলেন। তাহলে অ্যারের জন্য যদি যে ডাটা নিয়ে কাজ করবেন ওই ডাটার জন্য অ্যারের ইনিশিয়াল ভ্যালু কি হবে? অ্যারেই হবে। অ্যারেটা কি হবে? একটা এমটি অ্যারে হবে। আচ্ছা যদি আপনি অবজেক্ট নিয়ে কাজ করেন ইনিশিয়াল ভ্যালু কি হবে? যদি আপনি স্ট্রিং নিয়ে কাজ করেন কি স্ট্রিং হবে? এমটি স্ট্রিং। বুঝতে পারছি ইনিশিয়াল ভ্যালুটা কি রকম হয়? বুঝতে পারছি। তার মানে ডেটাটা এখানে এসে লোড হবে ভাই। এখন আমি ধরেন এখানে একটা অ্যারে দিয়ে দিলাম, আর এই যে সেট ইউজার্স এটা আমার একটা ফাংশন না? আমি কি জানি এটা একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে কি থাকে বলেন তো?
ভ্যালুটা যে আগের পরের চেঞ্জ হয় সেটা থাকে, তাই না? আর ইউজার্সের মধ্যে কি থাকবে? যে ডাটাটা আসবে সেটা থাকবে। তো এখন এখন ইউজার্সের মধ্যে কি আছে বলেন তো? দেখি কয়জন বলতে পারে। এখন ইউজার্সের মধ্যে কি আছে? ওরে বাবা রে, এই যে আমি বলছিলাম আপনাদের শুরুতে যে অ্যারে অবজেক্ট এই জিনিসগুলো যদি ভালো মতো না বুঝেন তাহলে প্যাচ লেগে যাবে। আমি সেট ইউজার্সকে এখনো কোথাও ইউজ করছি? তাহলে ইউজার্সের মধ্যে এখন কি আছে? হ্যাঁ, একটা ইনিশিয়াল ভ্যালু দিছি না ভাই, কি ওটা? এমটি আরে আছে কি এখন? আল্লাহ, এটা যদি না বলতে পারেন তাহলে কেমনে? হ্যাঁ, মাথা কি ঘুরে যাইতেছে নাকি? হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালুতে কি দিছি বলেন? এমটিআর। তাহলে ইউজার্সের মধ্যে কি আছে এখন? এমটিআর আছে। এই জিনিসটা বলতে পারছেন না কেন? দেখেন আমি দেখাই ইউজার্সের মধ্যে কি আছে। ধরেন এখানে লিখলাম, এখানে লিখি, হ্যাঁ, যে ইউজার্সের মধ্যে আছে, কমা দিয়ে লিখি হচ্ছে ইউজার্স। দেখেন তো ভাই কি দেখাই? এই যে ইউজার্সের মধ্যে আছে কি দেখাই? এটা কি লেখাই? কি দেখায়? এমটিআর এ দেখায়, দেখছেন? বুঝতে পারছি? এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু না? আচ্ছা, এখন যদি আমি এই কনসোল লকটা উঠায় দিই, উঠায় দিয়ে যে সেট ইউজার্স নামে একটা ফাংশন আছে ওটা এখানে বসায় দিই, এখন দেখেন কি আসে। আবার এটা চলে গেল। ইউজার্স এর মধ্যে আছে, দেখেন তো উপরের দিকে যায়, এখন কি দেখায় ভাই? হ্যাঁ, এখন কি দেখায়? অ্যারে অফ অবজেক্ট দেখায়। দেখেন প্রথমে কি আসছে? এই যে প্রথমে আসে ইউজার্স এর মধ্যে আছে, কিছু দেখায় নাই। এরপর দেখেন অ্যারে চলে আসছে, দেখছেন? বুঝতে পারছি? বুঝছি? বলেন। হ্যাঁ, অবশ্যই অ্যারে ডেটা টাইপ না? অ্যারে অবজেক্ট এগুলো তো ডেটা টাইপ একটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এই জিনিসগুলো আগামীকালকে আমরা আবার রিপিট করব। তাহলে একটা হুক শিখছি, বলেন তো হুকসটার নাম কি? ফিউজ স্টেট। আজকে যে যে জিনিসগুলো আপনাদেরকে করাইছি সবাই প্র্যাকটিস করবেন। কালকে আবার নতুন আরেকটা হুক শিখবো, ঠিক আছে?